ফেসবুকে কমেন্টগুলা মনে রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষা সকলেরই শেষ হয়ে গিয়েছে। প্র্যাকটিক্যাল ছিল অনেকে, সেটাও আমার মনে হয় যে শেষ হয়ে গিয়েছে। তো তোমরা পরবর্তী তোমাদের যে ধাপ, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, সেটা অনেকেই শুরু করেছো স্কুল অফ এক্সেলেন্সের সাথে, বা ভবিষ্যতে হয়তো বা অনেকেই আসবে। তো তোমাদের জন্য আজকের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন সেশন, যেখানে আমরা আসলে জানার চেষ্টা করব যে তোমরা যারা আসলে অনলাইনে পড়াশোনা করতেছো, অনেকে একটু হতাশ থাকো যে শুধুমাত্র অনলাইনে পড়েই কি আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় কিনা, বা সেখানে টপ পজিশন করা যায় কিনা। তো আমাদের আজকে সেশনে যারা যুক্ত হয়েছে তাদের অধিকাংশই শুধুমাত্র অনলাইনে কোচিং করেই বিশ্ববিদ্যালয়ে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। এবং যারা যারা উপস্থিত আছে, মোটামুটি বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ হবি প্রবি ছাড়া আর কি, মানে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া শিক্ষার্থীরা আজকে সেশনে উপস্থিত হয়েছেন, যারা স্কুল অফ এক্সেলেন্সের সাথে বিগত সেশনে যুক্ত ছিলেন। আমরা তাদের সেই অভিজ্ঞতার গল্প শুনবো এবং তাদের কাছ থেকে আমরা গাইডলাইন যেটা দরকার শিক্ষার্থীদের জন্য সেগুলো জানবো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো শুরুতেই আমি একটু পরিচয় পর্ব দিয়ে শুরু করি। আমাদের সাথে মানে স্টুডিওতে যারা উপস্থিত আছে সেখান থেকে যদি আমি শুরু করি, আমার ডান পাশে উপস্থিত আছে তন্ময়। আমি শুরুতে তন্ময়কে তার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তন্ময় সরকার, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে। আমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 98তম, সি ইউনিটে 12তম, রাবিতে সেকেন্ড, খুলনা ইউনিভার্সিটিতে তৃতীয়, জগন্নাথ ইউনিভার্সিটিতে পঞ্চম, বিউপিতে এফ এ ডাবল এস ইউনিটে অষ্টম, এফ ট্রিপল এস ইউনিটে 13তম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 18তম, সহ মোট 11টি ইউনিভার্সিটিতে চান্স প্রাপ্ত হয়েছিলাম তোমাদের আগের সেশনে। এরপরে আমরা সাগর ভাইয়ের থেকে শুনবো। আচ্ছা, আমি মোহাম্মদ আশরাফুল আলম সাগর। আমি 23-24 শিক্ষাবর্ষে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়েছি এবং আমিও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আমি আমার অ্যাডমিশন সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 132তম হয়েছিলাম। এছাড়া বিউপি এফ এ ডাবল এস ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করেছি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তম স্থান অর্জন করেছি, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 38তম স্থান অর্জন করেছিলাম। আমি সালমান বিন শেহাব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগে। আমার 24-25 সনে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 244তম স্থান অর্জন করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11তম স্থান। এছাড়াও সাস্টে 15তম স্থান। এছাড়াও মোট 60টি বিশ্ববিদ্যালয়ে 12টি স্থান অধিকার করেছি। আচ্ছা, তো আমাদের স্টুডিওতে আমরা যারা আছি তাদের ভেতরে দুইজনকে তোমরা সবাই চেনো। তন্ময় সরকার, যিনি আমাদের ইংরেজি মেন্টর হিসাবে এই বছর তোমাদের সাথে তার দেখা হবে। আর সাগর ভাইয়াকে তো তোমরা চেনোই, সাগর ভাই গত দুই সেশনে আমাদের সাথে আছে। সাগর ভাইয়ের সাথেও তোমাদের ইংরেজি ক্লাসে এই বছর দেখা হবে। এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের মানে অনলাইনে যুক্ত হয়েছে তানজিহা, যিনি বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম হয়েছে 2024-25 সেশনে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে প্রথম স্থান অধিকার করেছে। আমরা তানজিয়ার কাছ থেকে একটু তার পরিচয় জেনে নেবো। তানজিয়া বর্তমানে কোথায় পড়াশোনা করছে বা কি পজিশন? তানজিয়া, শুনতে পাচ্ছ? জি ভাইয়া, আসসালামু হ্যাঁ। আলাইকুম সবাইকে। আমি তানজিহার জুমান, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছি। আমার অ্যাডমিশন জার্নির রেজাল্টটা তো স্যার বললেনই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে পঞ্চম স্থান অধিকার করেছিলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিলাম। আর কোথাও আমার পরীক্ষা দেওয়া হয়নি। আচ্ছা, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে আছে। আর তানজিয়ার টার্গেটই ছিল সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে আর কি। তো সেখান থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হয়েছে। তো আমাদের সাথে আরো উপস্থিত আছে আহ হাসিব আল হাসান। হাসিব, তোমাকে তোমার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি হাসিব আল হাসান, আচ্ছা, বর্তমানে কারণ অধ্যয়ন। ওখানে সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখলে বেটার মেবি। হাসিব, প্লিজ। আমি হাসিব আল হাসান, বর্তমানে অধ্যয়ন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এ ইউনিটে 37তম হই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে 31তম হই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ফার্স্ট এবং সি ইউনিটে 4র্থতম স্থান অর্জন করি। এছাড়াও 7টি ইউনিটে আমি চান্স পেয়েছিলাম। ওকে, ঠিক আছে। হাসিব তো আমরা শুনলাম, হাসিব কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটে, একটা হলো বি ইউনিটে প্রথম এবং সি ইউনিটে ফোর্থ।
এছাড়াও সে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করছে। এছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন একজন আরেকজন গেস্ট, আমাদের গত বছরের শিক্ষার্থী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 0.50-র কারণে ফেল করেছিলেন। এবং আমার খুব মনে আছে পরে তার একটা খুবই প্রতিজ্ঞা ছিল যে সে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবেই। আমার সাথে তার যতবারই কথা হয়েছে সে বলছে যে ভাই আমার খুব ইচ্ছা আমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হব। এবং মানুষ যে তার মানে দৃঢ় সংকল্প থাকলে যে আসলে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম হতে পারে, তার একটা উত্তম উদাহরণ হলো যে আমাদের আতিক। আমি আতিকের কাছে আতিকের পরিচয় শুনবো। আসসালামু আলাইকুম, আমি আতিক শাহরিয়ার শাহিন। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। আমি 24-25 সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ, খুলনা বিশ্ববিদ্যালয়ে 91তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 140তম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 257তম স্থান অধিকার করেছিলাম। এছাড়াও গুচ্ছ অধিভুক্ত 19 বিশ্ববিদ্যালয়ে আমি 434তম স্থান অধিকার করেছিলাম। ওকে, ঠিক আছে। আমাদের সাথে কি সাকিব উপস্থিত হয়েছো? সাকিব বা সাখাওয়াত, হৃদয়, তোমরা যদি উপস্থিত হয়ে থাকো তোমরা একটা হ্যান্ড রেজ করো। সাকিব উপস্থিত হয়েছো? সাকিব আল এনামুল হক সাকিব। ওকে, এনামুল হক সাকিব, হ্যাঁ এনামুল হক সাকিবকে আমরা পেয়েছি। সাকিব তুমি আনমিউট করে তোমার একটু পরিচয়টা দিও। সাকিব, ক্যামেরা অন করতে পারো যদি সুযোগ থাকে। এনামুল হক সাকিব। ভাই বলবো? হ্যাঁ সাকিব প্লিজ। জি, আমি এনামুল হক। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক সাকিব। এই বছর 2024-25 সেশনে সেকেন্ড টাইমার হিসেবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সি ইউনিটে উম, প্রথম স্থান অর্জন করেছি বিজ্ঞান বিভাগ থেকে। উম, পূর্বে আমি গুরুদয়াল সরকারি কলেজ থেকে আমার এইচএসসি সম্পন্ন করেছি। আচ্ছা, সাকিব কিন্তু সেকেন্ড টাইম ছিল। তো তোমরা যারা আজকের এই সেকেন্ড টাইমে যারা আজকের এই সেশনে উপস্থিত আছো তাদের জন্য একটা উদাহরণ হতে পারে। তোমরা অনেকেই হতাশ হয়ে যাও যে সেকেন্ড টাইম আসলে চান্স পাওয়াটা অনেক ডিফিকাল্ট, বরং সেকেন্ড টাইম চান্স পাওয়া এবং ভালো করাটা আরো বেশি সুযোগ রয়েছে, কারণ একই পড়াশোনা দুইবার করার সুযোগ রয়েছে। এবং সাকিবের ক্ষেত্রে যেটা হয়েছে, ও প্রথমবার সায়েন্সে ছিল, সায়েন্স থেকে আসলে বিভাগ পরিবর্তন করে মানবিক ইউনিটে প্রথম হওয়া। শুধুমাত্র অনলাইনে সে ছিল আমাদের সাথে। তো আমরা সবার কাছে তাদের অভিজ্ঞতাগুলো পর্যায়ক্রমে আমরা শোনার চেষ্টা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চেষ্টা করবো। তো আমরা শুরুতেই সর্বপ্রথম আমরা চলে যাব, আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের তানজিহা। আমরা তানজিহার কাছে চলে যাব। তানজিহা, তুমি তো বিজ্ঞান বিভাগ থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মানে কম্বাইন্ড ফার্স্ট হয়েছে আর কি, সায়েন্স আর্টস কমার্স সবার ভিতরে। তো কবে থেকে আসলে তুমি বিজ্ঞান থেকে মানবিকে আসার সিদ্ধান্ত নিলে এবং প্রস্তুতি কবে থেকে শুরু করেছিলে? ভাইয়া, আমি বিজ্ঞান থেকে মানবিকে আসার সিদ্ধান্ত ইন্টারে নিয়েছিলাম, কারণ আমার ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছা ছিল, আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছিলাম। তারপর এইচএসসি শেষ করার পরেই আমি মানবিক কেন্দ্রিক পড়ালেখাটা শুরু করেছিলাম স্কুল অফ এক্সিলেন্স এর সাথেই। আমার যেহেতু কোনো ধারণা ছিল না কোচিং সম্পর্কে, সবগুলোরই ক্লাস ট্রাই করেছিলাম, ফ্রি ক্লাস ট্রাই করেছিলাম। তারপর আলটিমেটলি স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হওয়া। আচ্ছা, তো ইংরেজিতে পড়ার স্বপ্ন কেন? সায়েন্সে নর্মালি যারা পড়ে তারা তো বুয়েট, মেডিকেল, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো ইংরেজিতে পড়ার মানে চিন্তা হলো কেন মাথার ভিতরে? সত্যি বলতে ভাইয়া, সায়েন্সে পড়ছিলাম, ভালো রেজাল্টও হচ্ছিল আল্লাহর রহমতে, কিন্তু আমার আগ্রহ পাচ্ছিলাম না আমি মোটেও সায়েন্সের সাবজেক্ট গুলোতে। তো ডাক্তার, ইঞ্জিনিয়ার আমার চিন্তার বাইরেই ছিল, ওই প্রফেশন গুলোতে আমার যাওয়ার আগ্রহ ছিল না। আচ্ছা ইংরেজিতে আচ্ছা। যে কারণে, আমি লিটারেচারের ভক্ত, ছোট কাল থেকেই খুব বই পড়া হতো, তাই ইংরেজি সাবজেক্টের উপরও আলহামদুলিল্লাহ আমার ভালো দক্ষতা ছিল, তাই আমার ইংরেজি লিটারেচারে ভর্তির ইচ্ছা হয়েছিল ইন্টার থেকেই। তো সেক্ষেত্রে তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম স্থান অধিকার করেছো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তুমি যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারতে। তো সেখানে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন গিয়েছো? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ইংরেজি বিভাগে তুমি ভর্তি হতে পারতে। এই যে তন্ময় তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের বন্ধু হতো আজকে, তো তুমি তাদেরকে ছেড়ে কেন তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলে? আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার প্ল্যানটা তো আগে থেকেই ছিল, আমি বাকি ভাইয়াকে জানিয়ে রেখেছিলাম। এটার কারণ মূলত আমি পরিবারের কাছাকাছি, বাসার কাছাকাছি থাকতে চাচ্ছিলাম। এত দূরে গিয়ে একা একা পড়ালেখা করার মানসিক শক্তিটা আমার ছিল না। আর দিন শেষে
যে প্রতিষ্ঠানটা যদি প্রতিষ্ঠান তো কোনো মানুষের আসলে ভাগ্য নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে না। ডেফিনেটলি। তো তো এটাই আমার মানসিকতা ছিল। এখন পরিবারের কাছাকাছি থেকে নিজের পছন্দের সাবজেক্টে পড়ালেখা করতে পারছি, এটা আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে তুমি অ্যাডমিশনের যাত্রা শুরু করলে, সায়েন্সে পড়াশোনা করেছো, অ্যাডমিশন সম্পর্কে ধারণা কতটুকু ছিল আমি জানি না, সেটা অবশ্যই শুনবো। তো এই যে যখন তুমি আমাদের সাথে যাত্রা শুরু করলে, শুরুর দিকে তো তোমার মনের ভিতরে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল, এবারও যারা আমাদের শিক্ষার্থী আছে তাদেরও অনেক প্রশ্ন। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করতে আসছে তাদের একটা কমন প্রশ্ন যে ভাইয়া আমি তো এইচএসসি তে আবার ইতিহাস ছিল না, পরিণতি ছিল না, আমি এখানে কিভাবে সাধারণ জ্ঞানে কোপ আপ করবো, বা কি করব না করব, আমি মানবিকের অনেকগুলো বিষয় জানি না। তো তোমার মানসিক অবস্থা কি ছিল যখন তুমি আমাদের সাথে যাত্রা শুরু করেছিলে, এবং যখন যাত্রা শেষ হলো তখন রেজাল্ট তো ডেফিনেটলি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, মানে শুরুর দিকে তোমার মানসিক অবস্থা আসলে কি ছিল? শুরুর দিকে তো আমি খুবই কনফিউজ ছিলাম, যেহেতু সায়েন্স থেকে আসছিলাম। তারপর জিকে নিয়ে আমার মারাত্মক ভয় কাজ করতো। মনে হতো যে বাকিরা তো বাকিরা যারা আর্টসে ছিল, ইন্টারে তো সামান্যতম কিছু একটা ধারণা ছিল, আমার তো মোটেই ছিল না। কিন্তু আমি শুধু বলতাম এই ব্যাপারগুলা, বাকি ভাইয়াকে বলেছিলাম। কিন্তু ও তো সাকিব শাহরিয়ার ভাইয়ের সাথে জিকের প্রস্তুতি যেটা নেওয়া হয়েছিল, ক্লাস নোট করতাম। ও ওটাতেই পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গেছে, আমাকে বেশি বইয়ের ধার ধারতে হয়নি। কনফিউজ ছিলাম আস্তে আস্তে, সবাই থাকে এই সময়টাতে। কিন্তু দিন শেষে যখন ওই প্রস্তুতির উপর নির্ভর করেছিলাম, স্যারের কাজ হয়ে গিয়েছে, বেশি চিন্তা করতে হয়নি। তো শুরুটা তুমি কিভাবে শুরু করলে আমাদের সাথে? যেমন আমরা তো মানে আমাদের অলরেডি তোমাদের বছরের চেয়ে এই বছর আমরা একটু আরেকটু গোছানো ভাবে শুরু করেছি শিক্ষার্থীদের সাথে। লাইক অলরেডি ওদের সাবজেক্টিভ 3টা সাবজেক্ট ম্যাপিং ক্লাস হয়ে গিয়েছে, সেখানে একদম দেখানো হয়েছে যে কোন কোন ভার্সিটিতে আসলে ইংরেজি প্রশ্ন বা বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন কত নাম্বারের হয়, কি বৃত্তান্ত, পাশ ফেল বা কোথা থেকে প্রশ্নগুলো আসে। মানে একটা একদম বিগত 3 বছর বা 5 বছরের একটা অ্যানালাইজ দেখানো হয়েছে টপিক বেইজ। এরপর আমাদের কোর্স আউটলাইন কিভাবে সাজানো হয়েছে। এরপরেও না আমরা শিক্ষার্থীদেরকে ওই আশ্বস্ত জায়গায় নিতে পারতেছি না যে আমাদের পরে তোমরা বিশ্বাস রাখতে পারো। তো তাদের উদ্দেশ্যে আসলে তোমার কি বক্তব্য থাকবে, তোমার কি বার্তা থাকবে? আমার কারণ শুরুটা এখানে স্কুল যারা আছে তারা কিন্তু এই বছর আমাদের সাথে যাত্রা শুরু করলো আর কি, জুমে হ্যাঁ, যারা যুক্ত আমার আছে। শুরুটা স্কুল অফ এক্সিলেন্সের সাথে যেটা হয়েছিল, যেমন ভাবে বলেছিলাম, আমি ফ্রি ক্লাস ট্রাই করেছিলাম ইউটিউবে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে স্কুল অফ এক্সিলেন্সের ক্লাসগুলোই। তাই আমি নির্দ্বিধায় ভর্তি হয়ে গিয়েছিলাম অনলাইনেই স্কুল অফ এক্সিলেন্সে। আর আতঙ্কের জায়গাটা বুঝতে পারছি, সবারই কাজ করে। কিন্তু ওই যে গাইডলাইন সেমিনার গুলো আমাদেরও হয়েছিল, সিনিয়রদের গাইডলাইন পেয়েছিলাম, যথেষ্ট মিথ্যা আপু সাহায্য পেয়েছিলাম। ওনাদের অ্যাডভাইস গুলো নিয়েই আমার আহ, আস্থা রাখতে পেরেছিলাম, কারণ এত বেশি সন্দেহ হয়নি বা আতঙ্ক কাজ করেনি। তো অনেকেই তো একটা বিষয় অবশ্য বলে, বিশেষ করে যখন আমরা রেজাল্ট গুলো আমাদের পেজে দিই বা এগুলো নিয়ে যখন প্রচার প্রচারণা হয়, ইনবক্সে কিন্তু অনেকেই এসে বলে যে ভাই আপনারা কাদের রেজাল্ট দেখাচ্ছেন, এরা আদৌ কি আপনাদের এখান থেকে চান্স পাইছে কিনা, বা এরা আসলেই কি অনলাইনে পড়ে ফার্স্ট হয়েছে কিনা। তো তোমার কাছে আসলে মানে আজকে তো তুমি অন ইয়ারে লাইভে আছো সবার সাথে, তোমার কাছে আসলে কি মনে হয়েছে যে আমরা যেভাবে পড়িয়ে থাকি তাতে কি অফলাইনের প্রয়োজন আছে, বা শুধুমাত্র অনলাইনে পড়ে কি পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ হয় কিনা, আসলে কি মনে হয়েছে? আমার মনে হয় অনলাইনেই শুধু সম্ভব না, অনলাইনটাই উত্তম আসলে স্কুল, যদি আমরা অ্যাডমিশন জার্নির স্বল্প সময়ের কথা বিবেচনা করি। আমাকেও ইনবক্সে অনেকে মেসেজ দেয় যে সত্যি কি আপু আপনি অনলাইনে করে প্রথম হয়েছেন। হ্যাঁ, কিন্তু আসলে এখানে আমি মিথ্যা বলে তো আমাদের কোনো প্রাপ্তি নেই, সত্যি না, অনলাইনেই শুধু অনেকেই ছিলাম। ভাবে যে, না অনেকে এটাও ভাবে যে হয়তোবা বললে কিছু টাকা পয়সা পাওয়া যায়। কত টাকা পাইছো আসলে আজ পর্যন্ত স্কুল অফ এক্সিলেন্স থেকে? টাকা আমি পয়সা কি পাইছো কিনা? স্কুল অফ এক্সিলেন্স থেকে কোনো টাকা পয়সা পাইনি, যত কিছু অ্যাটেন্ড করেছি নিজের আন্তরিকতা থেকে করেছি, নিজের আচ্ছা ভালোবাসা আচ্ছা থেকে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা বলছিলাম, অনলাইনে অবশ্যই সম্ভব, কারণ অ্যাডমিশন জার্নির টাইমটা এত কম কম থাকে। আমাদের এনার্জি আর টাইমের কথা বিবেচনা করে অনলাইনে যদি প্রস্তুতি সম্পন্ন করা যায়, এটা অবশ্যই অফলাইনে থেকে বেটার হয়, অফলাইনে দৌড়াদৌড়ি করাচ্ছে। অনলাইনে স্যাররা যেভাবে গোছানো ক্লাস নেন, এটা তোমরা ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেখে বা ওই যে ট্রাই অ্যাডমিশন কোর্স হয়েছে হয়েছে ওখান থেকেই বুঝতে পারবে।
আমার মনে হয় না অনলাইনে ক্লাসগুলো, স্কুল অফ এক্সচেঞ্জের সাথে সাথে ক্লাস করে আবার অফলাইনে কোথাও দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন আছে। আচ্ছা, এখানে একজন তোমাকে স্পেশালি প্রশ্ন করেছে, আপু আপনার ইংলিশ রিটেন প্রিপারেশন নিয়ে কাইন্ডলি বলেন। তুমি তো সম্ভবত ইংরেজি লিখিত পরীক্ষা 18 পেয়েছিলে আউট অফ 20-তে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এত বেশি নাম্বার পাওয়ার আসলে মানে গোপন রহস্য কি? আমার মনে হয় না তন্ময় 18 পাইছো। 18 কি পাইছো তন্ময়? তুমি কি না, 18 আমিও পাইছো? পাই নাই, সাগর আমিও পাইছো? পাইনি। আচ্ছা, আমাদের এখানে কেউ ইংরেজিতে 18 পাই নাই রিটেনে। সো আই থিঙ্ক মনে হয় তুমি সম্ভবত ইংরেজিতে সব থেকে বেশি নাম্বার পেয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায়। তো লিখিত এত নাম্বার পাওয়ার আসলে গোপন সূত্রটা কি? কেমনে এত বেশি নাম্বার পাওয়া যায়? গোপন আসলে কোনো সূত্র নেই। আমাদেরকে বাকি ভাইয়া যেভাবে প্র্যাকটিস করিয়েছিলেন, ডেইলি প্র্যাকটিস করাতেন রিটেনের, তো কনফিডেন্সটা ছিল আমার। বাকি ভাইয়া কারণ কমপ্লিমেন্টও দিতেন আমার রিটেনের প্যারাগ্রাফ গুলোর উপর। তো ও কনফিডেন্সটা ছিল, আর ভাইয়া যে প্যাটার্নটা বলে দিয়েছিলেন সেটা মাথায় রেখেছিলাম পরীক্ষা দেওয়ার সময়। আমার যেহেতু একাডেমিকের বাইরে বই পড়ারও অভ্যাস ছিল, ইংরেজি বই পড়ার, তো আমার রিটেনের উপর একটা দক্ষতা ছিল মোটামুটি বলা যায়। আর আমার মনে হয় রিটেনে, ঢাবিতে কন্টেন্টের পাশাপাশি গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটাও অনেক দেখা হয়, যেটা অনেকেই মিস করে। তো আমার গ্রামারের উপর বেসিকটা ঠিক থাকার কারণে সুবিধা হয়েছিল। আচ্ছা, গ্রামার এবং প্যারাগ্রাফের নিয়ে একটা প্রশ্ন করি তোমাকে। একজন এখানে অলরেডি প্রশ্নই করেছে যে আপু আপনি কি প্যারাগ্রাফ মুখস্থ করতেন? মানে মুখস্থ, এখন তুমি কয়টা প্যারাগ্রাফ মুখস্থ করে আসলে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্যারাগ্রাফটা কমন পেয়েছিলে, বা আসলে কি করা না উচিত? না না, প্যারাগ্রাফ মুখস্থ করলে তুমি কয়টা মুখস্থ করবে? কারণ এখানে তো আমাদের ইংরেজি পাঠ্য বই যেটা ইএফটি আছে, ওখানের কন্টেন্ট থেকে প্রশ্ন হয়। আর ইএফটি আমাদের খুব ভালোভাবে পড়ানো হয়েছিল, তো ওই কন্টেন্টের উপর আইডিয়াটা নিয়ে নিজের মতো করে লিখতে হয় ইংরেজি ঢাবিতে যেটা প্রশ্ন হয়। কিন্তু ওই আইডিয়াটা থাকে যেহেতু ইএফটি খুব ভালোভাবে পড়ানো হয়। তোমার বাংলা লিখিত কত নম্বর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে? বাংলা তো অত বেশি ছিল না, 20-এ 12 ছিল। আচ্ছা, বাংলাতে 20-এ 12 ছিল। আর এমসিকিউ তে কত ছিল সব মিলিয়ে? বাংলাতে না, এমসিকিউ তে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এমসিকিউ তে কত নম্বর ছিল মনে আছে? বাংলাতে আমার এমসিকিউ তে নাম্বার ছিল 15-তে 13, আর ইংরেজিতে ছিল 15-তে 14। সাধারণ আর সাধারণ, জ্ঞানে 25 25 25 বা 25.5 এমন ছিল আচ্ছা আচ্ছা, 30-এ। যেমন অনেক 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 ভালো নাম্বার। তো এই যে সাধারণ জ্ঞান নিয়ে তুমি এত কনফিউজ ছিলা বা ভয় পেতা, তো এক্সাম হলে যখন তুমি প্রশ্নের উত্তরগুলো, প্রশ্ন যখন দেখলে সাধারণ জ্ঞানের, তখন আসলে কি মনে হয়েছিল তোমার কাছে? অনেস্টলি বলি, যখন ঢাবির প্রশ্নটা দেখেছিলাম সাধারণ জ্ঞানে, আমি মনে মনে সাকিব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিল। মানে মনে কারণ হচ্ছিল যে স্কুল অফ এক্সেলেন্স একটা মডেল টেস্ট দিচ্ছি নাকি? কারণ আসলে মানে ভাইয়া যেগুলো পড়েছিল ওগুলো থেকে কমন আসছিল অনেক। আমি উম, আমার মনে হয়েছিল যদিও আমাদের প্রশ্নটা, জিকে প্রশ্নটা যথেষ্ট সহজ হয়েছে বাংলা বাংলা আর ইংরেজির চেয়ে। তো ভাইয়া যা পড়িয়েছিলেন ওখান থেকেই আসছে সব প্রশ্ন। আচ্ছা, এই যে কমনের বিষয় যখন আসলো, আহ, সেক্ষেত্রে তো আমরা আমাদের পেজে বা ক্লাসে কখনো কোথাও বলি না যে মানে কমনের একটা পরিসংখ্যান, যেটা অনলাইনে অন্যান্য জায়গায় সব জায়গায় দেখা যায়, যে মানে দেখায় যে স্যারের এই কম জায়গা থেকে কমন 30টার ভেতর 29টায় কমন আসছে। তো আমরা যা পড়াই তার ভিতর থেকে কি আসলে বিশ্ববিদ্যালয়ে আসে, না আসলে আমরা আমরা অন্য লাইনে পড়াই? মানে কিভাবে আমাদের পড়ানোর সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের কি কোনো পার্থক্য মনে হয়েছে কিনা? না, অবশ্যই না। আমাদেরকে আপনারা কখনো এমন ধরনের সাজেশন দেননি, স্পেশাল সাজেশন 100% কমন, এ ধরনের কিছু তো অবশ্যই বলেননি। কিন্তু যা পড়ানো হয়েছিল ক্লাসে ওগুলোর বাইরে থেকে কিছু আসেনি প্রশ্ন। যেমন সাধারণ জ্ঞানের কথাটা যদি বলি, ভাইয়া খুব বিস্তারিতই বলতেন ক্লাসে, আর আমাদের স্লাইড তৈরি করে দিতেন। ওখান থেকে প্রশ্ন এসেছিল, কোনো স্পেশাল সাজেশন তো দেওয়া হয়নি। তারপর ক্লাসের বিষয় থেকে সব কমন এসেছিল। ওকে, এখানে একজন অবশ্য প্রশ্ন করেছে, মুশফিক ওর নাম, আপু ডেইলি কত ঘন্টা পড়তেন, আর কোন কোন বইগুলো ফলো করলে বা কোন কলম দিয়ে লিখলে, কোন জুতা পরে এক্সাম হলে গেলে ফার্স্ট হওয়া যায়? অনেকে এরকম প্রশ্ন প্রশ্ন করছে আর কি।
না, এটা সিরিয়াস, এখানে আচ্ছা, প্রশ্ন কোন করতে যে বইয়ের তানজিয়া কথা যদি তানজিয়া বলি ভয় আমি, পাইছে ভাই, তানজিয়া ভয় পাইছে। বাদ বাকি প্রশ্ন করে নাই, মূলত প্রশ্ন করছে কোন বই পড়তে আর হ্যাঁ, কয় ঘন্টা পড়তা। মানে আমি আমি মাত্র রিপ্লাই দিচ্ছিলাম যে আপু দুপুরে যা দিয়ে ভাত খাইছে তা দিয়ে ভাত না খাইলে কি তোমার পেট ভরবে না। পরে ভাবলাম যে থাক, বলাবেন আবার আমারে বলবে যে আমি বকাবকি করি। ঠিক আছে, বলো ভাইয়া। হ্যাঁ আমি আহ, কয় ঘন্টা পড়েছিলাম আমার মনে হয় এই 10-12 ঘন্টা পড়ার চেয়ে যতক্ষণ পড়ছি তা 100% মনোযোগ দিয়ে পড়াটাই বেশি ইম্পর্ট্যান্ট। আমি লাস্টের 1 মাস 10-11 ঘন্টা পড়ার চেষ্টা করেছিলাম, নিজেকে একটা কম্পিটিশনের ভিতর রাখতাম যে এই 10-11 ঘন্টা না পড়লে আমি নিজের সাথে চ্যালেঞ্জে হেরে যাচ্ছি। এই ধরনের একটা মানসিকতা রাখতাম লাস্ট 1 মাস স্পেশালি। আর বইয়ের ব্যাপারটা যদি বলি, আমি কিন্তু বাইরের বই পড়িনি বলতে গেলে। আমাদের পাঠ্য বই বা ইংলিশ বাংলা পাঠ্য বই আর স্যারদের ক্লাসে নোট করেছিলাম কেবল, আর ডাইজেস্ট গুলো ছিল। বাইরের বই আচ্ছা আমার কেনাই হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আহ আরেকটা বিশেষ প্রশ্ন, সেটা হলো যে আর কি করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হতে পারতা? মানে তুমি তো পঞ্চম হয়েছো, প্রথম তো হওয়া নাই, তো আর কি করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হতে পারতা? আমি জানি না, দুইটা আমাদের উত্তর ভালো করে রিটেনের দাঁড়াইলি। মার্কস কম ছিল। না, যদি রিটেনে তুমি বাংলা রিটেনের রিটেনে মার্কসটা খুব বাংলা বেশি রিটেনে হতো খারাপ করলে তখন কেন? মানে বাংলা সম্ভব রিটেনে হতো কেন প্রথম 12 হওয়া। পেয়েছো? এটা তো তুমি 16ও পাইতে পারতা। তানজিয়া, কি আমার কথা শুনতে পাচ্ছো? না, তানজিয়া, আমার কথা কি শুনতে পাচ্ছো? আমি জানি না আসলে বাংলাতে এত কম কেন পেয়েছিলাম, আমি বুঝি না এখনো, সবকিছু আনসার করেছিলাম ঠিকই। আচ্ছা, ঠিক আছে। তার মানে সাইব ভাই বোঝা গেছে যে বাংলায় মনে হয় একটু কম পড়াইছে, মানে সেভাবে পড়াননি, যার ফলে তুমি বাংলাতে খারাপ করছো। এটা সাইব ভাইয়ের ব্যর্থতা। ধন্যবাদ। তানজিয়া, তুমি আমাদের সাথে থাকো, আমি আবার তোমার কাছে হয়তো শেষ পর্যায়ে চলে আসবো আর কি। তো আমি আচ্ছা, ও তানজিয়া, আরেকটা প্রশ্ন এখানে করে ফেলি, আরেকটা প্রশ্ন করে ফেলি সাথে সাথে। যেমন তুমি দুইটা ইউনিভার্সিটিতে টপ পজিশন করেছো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো সেটা সায়েন্স থেকে, অনেকে এখানে প্রশ্ন করতেছে যে ভাই আমি সায়েন্স থেকে এসেছি, আমি কিছুই বুঝতে পারতেছি না। তো এই সেশনটা তোমরা পরবর্তীতে দেখলে ওর বিষয়গুলো বুঝতে পারবা। তো এই যে দুইটা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিয়েছো, ইভেন এখনো আমাদেরকে শিক্ষার্থীরা ইনবক্সে নক করে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার, যে ভাই আপনাদের কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো আলাদা কোর্স আছে কিনা, এই টাইপের একটা প্রশ্ন করে। তো তোমার কাছে আসলে আমরা যেভাবে পড়াই বা ভার্সিটিতে যে টাইপের প্রশ্ন হয়, এই মানে ডিফারেন্টটা কি মনে হয়েছে? আলাদা প্রস্তুতির জায়গাটা আসলে কোথায় রয়েছে, যেটা আমরা পড়াই না? এরকম কিছু আছে কি? তানজিয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, আমরা তানজিয়ার কাছে আবারও আসবো। তো আমরা একটু এরপরে চলে যাব। আমাদের সাথে আছে হাসিব আল হাসানের কাছে চলে যাবো। হাসিব আল হাসান বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করছে, এবং সে 2024-25 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে প্রথম ছিল। সরি, বি ইউনিটে প্রথম এবং সি ইউনিটে ফোর্থ ছিল। তো হাসিবুল হাসান, তোমার কাছে চলে যাব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তো আমাদের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করে, একটা ভয় কাজ করে, যে এই বিশ্ববিদ্যালয়ে অনেক কঠিন প্রশ্ন হয় বা এখানে চান্স পাওয়াটা আসলে ডিফিকাল্ট। তো তুমি যখন ভর্তি পরীক্ষা, ওখানে তুমি নিশ্চয়ই এই বিষয়গুলো শুনেছো, তুমি যখন পরীক্ষা দিতে গেলে, তো তোমার এক্সপিরিয়েন্স আসলে কেমন ছিল প্রশ্ন পাওয়ার পরে? পরীক্ষা দেওয়ার আগে আমারও এমন একটা চিন্তা ভাবনা ছিল যে অনেকের কাছে শুনেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই হার্ড হয়, মানে খুব আজব প্রশ্ন হয়। তো এই ভয়টা প্রথমে আমারও ছিল, কিন্তু প্রশ্ন যখন দেখলাম, দেখে বুঝতে পারলাম যে আসলে না, এমন তো কিছু না। প্রশ্ন সেই একই প্যাটার্নেই আসে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, আর ওখানে কিছু এডিশনাল ম্যাথ বা আইকিউ প্রশ্ন থাকে, যেগুলো হালকা একটু প্র্যাকটিস থাকলেই পারা সম্ভব। তো এই ভীতিটা আসলেই অযৌক্তিক। যদি নিজের প্রস্তুতিটা ভালো থাকে তাহলে সবখানে ভালো করা সম্ভব, আমি বিশ্বাস করি। আচ্ছা, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সম্ভবত প্রশ্ন একটু কম্প্রিহেনশন বেশি দেয়, এই টাইপের একটা তো থাকেই। এছাড়া প্রশ্ন সম্ভবত এমসিকিউ ওই জায়গা থেকে প্রশ্ন করে। তো এই শর্ট টাইমের ভেতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে
কিভাবে ভালো করা যায়, যেহেতু ওখানে পরীক্ষার সময়ও থাকে সম্ভবত 50 মিনিট, সেখানে 80টা প্রশ্নের এমসিকিউর উত্তর করতে হয়, এবং অনেকগুলো বিশেষ করে ইংরেজি প্রশ্নটা বেশ একটু ডেপথ থেকে করে। তো শর্ট টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো কিভাবে উত্তর করলে বেশি ফলাফল, মানে ভালো ফলাফল করা যাবে? হ্যাঁ, জাহাঙ্গীরনগরে টাইমটা খুবই কম থাকে, এটা অনেক বড় একটা সমস্যা। পাশাপাশি ইংরেজিতে ওখানে 3টা থেকে 4টা অনেক বড় বড় প্যাসেজ দেওয়া থাকে, ওইগুলো পড়ে নিচে উত্তর করতে হয়। তো এটা অনেকটাই সমস্যা। আর এখানে টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব খুবই বেশি। টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে না পারলে মানে নির্দিষ্ট সময়ে উত্তর করা পুরোটা সম্ভব না, এটাই। মানে ওখানে সময় ধরে ধরে কাজ করতে হবে। জাহাঙ্গীর তো মানে তুমি ইংরেজিতে ভালো করার জন্য কি পদ্ধতি ফলো করতা? ইংরেজি নিয়ে তো অনেকের ভিতরে একটা মানে সংখ্যা, মানে ভয় ভীতি থাকেই আমাদের স্টুডেন্টদের ভিতরে। তো তুমি এই জাহাঙ্গীরনগর জন্য স্পেশালি ইংরেজির কোনো প্রিপারেশন নিয়েছো কিনা? না, স্পেশালি আলাদা কোনো প্রিপারেশন নেইনি। এমনি আমাদের স্কুল অফ এক্সেলেন্স থেকে যে বেসিক প্রিপারেশনটা দেওয়া হয়েছিল আমি সেটাই পড়েছি আর সেটাই ফলো করেছি। আর যার বেসিক ভালো আছে সে যে কোনো রকম প্রশ্নই পাস করতে পারবে, এটা আমি মনে করি। তার আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই বিশ্ববিদ্যালয়ের, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য। আচ্ছা, তুমি তো বি ইউনিটে পরীক্ষা দিয়েছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে ম্যাথের সম্ভবত 20টা প্রশ্ন আসে আর 5টা প্রশ্ন সম্ভবত আইকিউ থেকে আসে। তো এই প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে দিতে পারলে, আর স্কুল অফ এক্সেলেন্স এই জায়গায় তোমাকে কোনো সহযোগিতা করেছিল কিনা? ম্যাথ বলতে আমাদের যেগুলো ম্যাথ আর্ট ছিল, আমাদের স্কুল অফ এক্সেলেন্স যে ক্লাসগুলো করানো হয়েছিল, অধিকাংশই এই ক্লাসগুলো থেকেই মানে একই রুলস একই স্টাইলে প্রশ্নগুলো আসছিল। তো আমাদের আলাদা করে ওই ম্যাথ গুলো করতে হয় নাই, আমি শুধু এই ক্লাস গুলো নিয়মিত করতাম, বাসায় প্র্যাকটিসে ঠিকঠাক করতাম না। তারপরও আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো ম্যাথই পারছিলাম, যার ফলে ভালো একটা রেজাল্ট করতে পেরেছিলাম। তো ক্লাসগুলোই এনাফ আমি মনে করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাসিব, তুমি আমাদের সাথে থাকো, তোমার কাছে আবার আসবো। আমি আবার একটু আতিকের কাছে চলে যাই। আতিক, কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 0.50 পেয়ে ফেল করার পরে আবার নতুন করে ঘুরে কিভাবে দাঁড়াইলা? মানে আবার, মানে এটা তো অনেকেই হতাশ হয়ে যায়, এবং তুমি তো খাতাও চ্যালেঞ্জ করেছিলে। ওই অভিজ্ঞতা বা ওই সময়টা তুমি কিভাবে পার করেছিল, সেটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। আসলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দিতে বসি, আমি আমার এখনো মনে আছে আমি জিকে কোশ্চেন গুলো দাগাচ্ছিলাম। আহ, যে কোশ্চেনটা মোটামুটি কম্পারেটিভলি অনেক ইজি হয়েছিল, দাগাচ্ছিলাম, ভাবতেছিলাম যে 30টায় কি হয়ে যায় কিনা। সেক্ষেত্রে আচ্ছা যখন আচ্ছা। 28টা জিকে হয় আমার, আর ইংলিশ হয়েছিল 15টার মধ্যে 13টা, আর বাংলা হয়েছিল 11টা। আর যখন 1 মার্কের জন্য, সরি হাফ মার্কের জন্য যখন দেখি যে রিটেনে ফেল আসছে, আসলে রেজাল্টটা খুবই আমাকে মেন্টালি অনেক ডিপ্রেসড আমি হয়ে যাই। তারপরে আছে সেই সময়টাতে মেন্টালি যে একটা মানে নিজেকে ধরে রাখা বা হচ্ছে যে মেন্টালি নিজেকে ঠিক রাখা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে সেই সময়ে। তবে আমি সবসময় বিশ্বাস করতাম যে আমি যে পরিশ্রমটা করেছি, আমার যে পরিশ্রমটা করা আছে, আমি ইনশাল্লাহ সামনে ভালো কিছু করব। এই জেদ বা এই প্রত্যয় নিজের মধ্যে ধরে রেখে আমি বাকি পড়াশোনাগুলো আমি চালিয়ে মানে কন্টিনিউ করছি। অ্যাজ এ রেজাল্ট হিসাবে আমি শেষমেশ ভালো একটা কিছু গেইন করতে পারছি। এই রিটেনে ফেল করার আসলে মূল কারণটা কি ছিল? তোমার কি প্রস্তুতি কোনো ঘাটতি ছিল, না প্র্যাকটিস কম ছিল, নাকি এক্সাম হলে ইনভায়রনমেন্ট বা অন্যান্য প্রেশারের কারণে এই পরীক্ষাটা খারাপ হয়ে গেল? আসলে মানে ঢাবির রিটেনটা খুবই আমার কাছে মানে মানে রহস্যময় মনে হয়েছে। কারণ কি, যে বাংলা কোশ্চেনটা অনেক ইজি ছিল, বাট আমি অ্যান্সারটাও ঠিক মতো করছিলাম। বাট কি জন্য যে আমি এই মার্কটা পেলাম কখনো ভাবিও নাই। আমি ভাবছিলাম আমি 10-এর উপরে মার্ক ধরে রাখছিলাম, আমি 10-এর উপরেই পাবো। বাট কখনো 4 পাবো এটা ভাবি নাই, জাস্ট 1 মার্কের জন্য ফেল আসছিল। আর একটা ভুল করছিলাম আমি, আমি চাই যে জুনিয়রদেরকে কথাটা বলতে, এই ভুলটা যেন তারা কখনো না করে। প্রথম পেজে যে 1 নাম্বার কোশ্চেনের উত্তর মানে করতে বলে তারা, যে এখানে 1 নাম্বার কোশ্চেনের উত্তরটা করবা, আমি ওই প্রথম পেজে কাটাকাটি করছিলাম। এখন 2 নাম্বার যেখানে হচ্ছে 2 নং কোশ্চেনে অ্যান্সার করতে হয়, সেইখানে গিয়ে 2 নং কোশ্চেন অ্যান্সার করছিলাম আর নিচে করছিলাম 1 নং কোশ্চেন উত্তর। কারণ কি, ওই প্রথম পেজে কাটাকাটি হয়ে গেছিল, সেজন্য তারা আমাকে কোনো মার্কই সেখানে দেয়নি। মানে বিষয়টা এমন ছিল না যে কোশ্চেনের অ্যান্সার আমি জানি না, এই যে খাতায় যে লেখার ভুলটা, এই কারণে আর কি আমার মনে হয় যে এই একটা এরকম একটা মার্ক আসলে আসলে আসছে আমার। তার মানে এখানে আমরা একটু শিক্ষার্থীদেরকে বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু রিটেনের যেই খাতা তোমাদেরকে দেওয়া হবে, এখানে বক্স করা থাকবে। সো প্রশ্নর মানে আলোকে বক্স করা থাকবে, তোমাকে কিন্তু নির্ধারিত বক্সে নির্ধারিত প্রশ্নের উত্তর করতে হবে। ওই বক্সের বাইরে যে আসলে যদি তুমি উত্তর করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে নাম্বার দিবে না। আতিক যেটা হয়তো বা ভুল করেছে, যে প্রথমে ভুল হয়ে গেছে লেখা, ওইটা কেটে দিয়ে 2 নম্বর বক্সে 2 নম্বর যে প্রশ্ন ছিল ওর নিচে হয়তো বা আবার 1 নম্বর প্রশ্ন লেখার চেষ্টা করেছে, ফলে টিচার সম্ভবত এই প্রশ্ন মার্কই দেয় নাই।
উনি আর ওইটা খেয়ালই করেন না, বা উনি ওইটা মার্ক কেনই বা দিবেন যেহেতু নির্ধারিত জায়গায় লেখা হয়নি। তো আতিক তোমার তুমি বলতেছিলা যে তোমার বাংলায় 11টা, ইংরেজিতে মনে হয় 13টা, সাধারণ জ্ঞানে 28টা, তোমার আসলে এমসিকিউ তে কত নাম্বার ছিল? এমসিকিউতে 62 কি 63 এরকম হবে সব মিলে। 52, 52। 52 বাতিক। 52, 52 মনে হয়, 60-এর ভিতরে 52 ছিল এমসিকিউ তে। ও সরি সরি, হ্যাঁ এখানে রিটেনে তো অ্যাড ছিলাম, খেয়াল নাই, সরি। মানে এমসিকিউ তে তোমার হলো যে 52 ছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তার মানে তুমি তো রিটেনে মোটামুটি মানে পাশ করলে তো তোমার পজিশন টপ 100-এর ভিতরে চলে আসতো। মানে এরকম একটা জায়গা থেকে আসলে মানে আল্লাহ তোমাকে আসলে এখানে কবুল করেনি। এটা আসলে নিতান্তই কি বলবো, মানে মানে এটাকে ভাগ্যের নির্মম পরিহাস বলা যায়। অনেকেই বলে যে ভাগ্যের কাছে হেরে গেছি, এমনি ফেল করছে তারপরেও বলে যে ভাগ্যের কাছে হেরে গেছি। তো যদিও এটা মানে ফেল করার পরে তো আসলে ভাগ্যের কাছে কেউ হারে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার যে জায়গাটা মানে পরীক্ষার হলে যে খাতা ম্যানেজমেন্টের যে বিষয়টা, আই থিঙ্ক আমাদের এই সেশনে যারা যুক্ত হয়েছে তারা এই বিষয়গুলো থেকে খুব ভালোভাবে শিখতে পেরেছে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলে কেমন লাগছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেমন, ল ডিপার্টমেন্টে আছো, কেমন লাগতেছে? পড়াশোনার চাপ টাপ কেমন? আসলে স্বপ্ন মূলত ঢাবিকেই, এটা সবসময় স্বপ্ন ঢাবিকেই দেখছিলাম। তারপর এখন কেমন যেন অবশ্যই ভালো একটা জায়গা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া। আর যে বিষয়টা বলি, আমি হয়তো 1 মার্ক পেলে, 1 মার্ক যদি রিটেনে পেতাম, ঢাবিতে চান্স হয়তো পেতাম। আমাদের ডিপার্টমেন্টে ম্যাক্সিমামই ঢাবির কোনো না কোনো সাবজেক্ট তারা সেট এখানে আসছে, অনেকেই দেখি আমাদের আমিও দেখেছি আতিক, আমাদের এখানেও মানে আমাদের আমাদের স্টুডেন্ট যারা ছিল অনেকেই ঢাবিতে হয়তো বা 700, 800, 900 সিরিয়াল ছিল, ঢাবিতে না পড়ে তারা আবার চলে গেছে যেখানে অন্য জায়গায় ভালো তারা সাবজেক্ট পেয়েছে। তারা এখন আফসোস করে, মানে মনে মনে বলে যে ঢাবিতে পড়লে হয়তো বা ভালো হতো। এখন আমার যদি আচ্ছা আচ্ছা ঢাবিতে আচ্ছা। পড়তো, তারা হয়তো বলতো রাবিতে পড়লে হয়তো ভালো হতো, রাবির ল নিয়ে পড়লে। আসলে আমি 1 মার্কের জন্য ফেল করছি, আমার ওই আফসোসটা নাই যে আমি ঢাবি ছেড়ে আসছি, এই আর কি। আচ্ছা আচ্ছা। ওরা তো এটা অনেকে কি আফসোস মানে করে। মানে খারাপ লাগে নাকি যে মানে হয় না যে অনেকেই বলে, যেমন আমিও ছোটবেলা থেকে গল্প শুনছি বা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন কোনো কারণে ভেঙে যায়, ওই ঢাবির লাল বাস দেখলেই মনে হয় যে বুকের উপর দিয়ে চলে গেল, মানে এরকম মনে টনে হয় কিনা? হ্যাঁ একটু তো লাগে, মানে না পাওয়ার জায়গাটা, আক্ষেপের জায়গাটা থাকে একটু। আর মার্কে তো ডিফারেন্স ছিল না, জাস্ট 1 মার্ক ছিল, এই জন্য একটু খারাপ লাগে মাঝে মাঝে রেজাল্টটা দেখলে। সেদিন আমার কয়েকজন ফ্রেন্ড আমার রেজাল্ট দেখে খুবই মানে অবাক, ওরা যে জাস্ট 1 মার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ আতিক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তুমি যে ফার্স্ট হয়ে গিয়েছো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পরীক্ষা দাও, তোমার কাছে কি মনে হয়েছিল যে তুমি কুমিল্লাতে ফার্স্ট হয়ে যাবে? আম, প্রথমে যখন আমি এক্সাম হলে ঢুকি, আমি খুবই অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে কি হবে কি জানি না। কারণ এর আগে অনেকগুলো ভার্সিটি চান্স হয়েছে, এই জন্য বেশি কোনো প্রেশারও নেই নাই, আমি নর্মালি এক্সামটাই দিয়েছিলাম। আর আমি এক্সাম হল থেকে বের হয়ে আমি বলছি আমি টপ 10-এ থাকবো, এতটুকুই আচ্ছা কনফিডেন্স আচ্ছা ছিল আর কি। আর আমার আচ্ছা এমসিকিউ আচ্ছা। হয়েছিল প্রায় 90-এর উপরে ওইখানে, এই জন্য কনফিডেন্সটা পেয়েছিলাম আর কি। ওকে, ঠিক আছে। তার মানে পরীক্ষা তখনই ভালো হয় যখন একদমই মেন্টালি ফ্রেশ থেকে কোনো চাপ মুক্ত হয়ে পরীক্ষা দেওয়া যায়, তখনই আউটপুটটা বেশি দেওয়া যায়। অনেক সেক্ষেত্রে বেশি চাপ নিয়ে ফেলে পরীক্ষা হলের আগে। মানে আমাদের তো আসলে ওই মানে মানে প্রস্তুতির চেয়ে প্রাপ্তিতে বেশি ফোকাস থাকে, যে আমার কি হবে এটা নিয়ে বেশি টেনশন, ফলে পরীক্ষা হলের একটা নেগেটিভলি মানে ইন্টারাপ্ট হয় আর কি। তো আতিক তুমি আমাদের সাথে থাকো, আমরা তোমার কাছে আসবো। আমাদের সাথে আরেকজন আছে, এনামুল হক সাকিব। সাকিব তো মনে হয় শুনতে পাচ্ছ আমাদেরকে? হ্যালো। হ্যাঁ সাকিব। হ্যাঁ, সাকিব শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। সাকিব, তুমি তো বর্তমানে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আছো। তো জি। কেমন লাগছে তোমার, এবং তোমার ক্লাস শুরু হয়েছে কিনা? আহ, জি ভাই, ভালোই লাগছে, কিন্তু হচ্ছে আমাদের এখনো ক্লাস শুরু হয় নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু দেখো তো, যারা তুমি তো বিউপি তো চান্স পেয়েছিলা, হ্যাঁ, বিউপি তো অলরেডি ওদের একটা সেমিস্টার প্রায় শেষ হয়ে গেছে, হ্যাঁ, ঢাবিরও সেমিস্টার ওদের ভাই এক্সাম রেজাল্ট তো শুরু হয়ে কালকে দিয়ে গেছে। দিছে। কালকে রেজাল্ট তো দিয়ে দিছে সেমিস্টার। ও, রেজাল্টও দিয়ে দিছে। রেজাল্টও দিয়ে দিচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সাকিব, তুমি সেকেন্ড টাইম ছিলে, অবশ্যই সেকেন্ড টাইম একটা সংগ্রামের ব্যাপারটা, লম্বা সময় এখানে ধারাবাহিকতা বজায় রেখে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে হয়। আবার তুমি সায়েন্স থেকে আর্টসে আসার সিদ্ধান্ত নিয়েছো। তো যখন দেখলা যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে গিয়েছো, তুমি কি আসলে মানে তোমার টার্গেটে ছিল কিনা যে তুমি ফার্স্ট হইতে পারো? মানে তখন অনুভূতিটা আসলে কেমন ছিল? হ্যাঁ, আমি আসলে আপনার যখন হচ্ছে সায়েন্স ছাড়লাম, মানে সায়েন্স ছাড়ার একটাই মানে উদ্দেশ্য ছিল যে লতে পড়ার। মানে আচ্ছা একটা আচ্ছা সাবজেক্টের আমি মানে রিভিউ দেখছি, আমি অন্য কোনো সাবজেক্টের আপনার যে ইকোনমিক্স বা হচ্ছে ইংরেজি,
অন্য কোনো সাবজেক্টের রিভিউ আসলে বা ঘাটাঘাটি করি নাই, যে অন্য সাবজেক্ট নিয়ে কি কি হওয়া যায় বা কি করা যায়। একমাত্র জাস্ট হচ্ছে এই ল নিয়ে আমার ঘাটাঘাটি হয়েছে আগে থেকে। তখন এই জন্য হচ্ছে আপনার, আমি যখন সায়েন্স থেকে সায়েন্স ছেড়ে আসলাম ইয়াতে, এই বিভাগ পরিবর্তন ইউনিটের প্রস্তুতি নেওয়ার জন্য করলাম, এই সিদ্ধান্ত নিলাম, তখন হচ্ছে আমার প্রথম থেকেই টার্গেট ছিল যে আমি ল যদি পাই তাহলে এটা মানে একটা কন্টিনিউ করব। মানে আমি আগে তো আপনার বরিশাল ইউনিভার্সিটিতে সায়েন্সের একটা সাবজেক্টে ছিলাম, মানে আচ্ছা ফার্স্ট আচ্ছা। ইয়ার। এই জন্য মানে এরকম আরেকটু বেশি ছিল যে মানে একটা সাবজেক্টেই ল যদি পাই তাহলে একমাত্র এখানে সায়েন্স নিই। এই জন্য হচ্ছে ওইভাবেই প্রিপারেশনটা নেওয়া আসলে ছিল, ওইভাবেই টার্গেটই ছিল যে একটা ভালো কিছু করার যেন একটু। ঠিক আছে সাকিব, তুমি আমাদের সাথে থাকো, আমরা আবার তোমার কাছে আসবো। আমরা স্টুডিওতে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় আছি, আমাদের যারা আছে তারা আচ্ছা। কথা বলার সুযোগ পাচ্ছে না। তো আমরা শুরুতেই চলে যাব সালমান বিন শিহাবের কাছে। সালমান বিন শিহাব নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিল, এবং সেও পুরোটা সময় অনলাইনে স্কুল অফ এক্সিলেন্সের সাথে ছিল, অফলাইনে কোথাও কোচিং করে নাই। এবং সে ইতিমধ্যে বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে সে তৃতীয় স্থান অধিকার করেছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে 11তম ছিল। তো সে তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথে তুমি পরীক্ষা দিলে, তো সেখানকার জন্য আলাদা কি প্রিপারেশন নেওয়া লেগেছিল, এবং পরীক্ষা দেওয়ার পর আসলে কি মনে হয়েছিল রেজাল্টটা কি এত ভালো হবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছিলাম শুধু। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরবর্তীতে আমি পড়ালেখা মোটামুটি ছেড়ে দিয়েছি। তো এক প্রিপারেশনে আমার সব পরীক্ষা দেওয়া হয়েছে। কন্টিনিউয়াসলি পরেরগুলো ভালো হইতে থাকছে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় একটু খারাপ হয়ে গেছে, 244তম, এর পরের যেগুলো ছিল সবগুলো 100তমের ভিতরে আর কি। তো মানে প্রিপারেশন তো আলাদা করে কিছুই নাওনি, তাই তো? না, না। আচ্ছা। তো জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো লিখিত পরীক্ষা হয় আমরা জানি, সেখানকার লিখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিতের ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? একটু তফাৎ আছে। আহ, বাংলাতে লিখিত হয়, ইংলিশে লিখিত হয়, সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়। আর জিকে তে লিখিত হয়। আমার সম্ভবত 12 নম্বর ছিল আর কি লিখিততে, 12 12 করে থাকে। 12 12 করে 48 থাকে সম্ভবত, 36 থাকে। তো তুমি যে সময় জিকেটা পড়বা, জিকে নর্মালি যেভাবে পড়ো এটা পড়লেই হবে, কাভার হয়ে যাবে আর কি। জিকে রিটেনের জন্য আলাদা প্রিপারেশন নিতে হয় না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো শ্রেয়া, তুমি তো নটরডেম কলেজ থেকে পড়াশোনা করছো, ঢাকার বা মানবিকদের জন্য একটা প্রমিনেন্ট কলেজ আর কি। তো সেখান থেকে পড়ে শুধু অনলাইনে কোচিং করার সিদ্ধান্ত কেন নিলে? মানে আরো অন্য জায়গায় তো যেতে পারতে বা অফলাইনও করতে পারতে। আমি অফলাইনে ভর্তি হয়েছিলাম, তো অফলাইনে শুধু এক্সাম দিতাম আর কি। আর অনলাইনে ক্লাসগুলো করা হয়তো, নিয়মিত এক্সাম দেওয়া হয়তো। আমার বাসা থেকে কোচিং অনেক দূর, প্রায় 1 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যেত, আসা যাওয়াতে 3 ঘন্টা সময় যেত। তো বাসায় বসে যখন এক্সামগুলো দিতাম, বারবার এক্সাম দেওয়া হইতো, ক্লাস করা হইতো, তো ওই সময়টা বেঁচে যেত আর কি। এই কারণে আমার সিদ্ধান্ত নেওয়া অনলাইনে ক্লাস করা। ওকে, ঠিক আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল একটু পিছিয়ে গিয়েছিল, এটার মূল কারণটা আসলে কি ছিল? এক্সাম হলে কোনো প্রেশার ছিল এই কারণে, না প্রস্তুতিতে কোনোটা একটু ঘাটতি ছিল? প্রস্তুতিতে ঘাটতি ছিল বলতে, আমি ফুল সিলেবাস বেশি পড়িনি আর কি। একবার রিডিং পড়ছিলাম বাংলা। তো বাংলাতে আমাদের যে অনুচ্ছেদটা ছিল, সেটা সিলেবাসের বাইরে থেকে আসছে আর কি, ফুল সিলেবাসের মধ্যে থেকে আসছে। তো বাংলাতে একটু রিটেনে কম কম নাম্বার আসছে। আর এমসিকিউতে 48 ছিল আর কি। রিটেনে টোটাল 23 বা 24 ছিল, 40-এর মধ্যে। তো এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের সাথে যারা এই যাত্রা শুরু করেছো বা যারা এই লাইভ সেশন দেখছো ফেসবুক লাইভে, তোমরা অনেকেই সিলেবাস নিয়ে খুবই টেনশন করো যে শর্ট সিলেবাস না মানে ফুল সিলেবাস। তো শর্ট সিলেবাস থেকেই মোটামুটি 90% প্রশ্ন আসে, ফুল সিলেবাস থেকে হয়তো 10% আসে আর কি। তো আমাদের কোর্সে কিন্তু ফুল সিলেবাসটা তোমাকে পড়ানো হবে। তো শুরুতেই তোমার ফুল সিলেবাস নিয়ে এত বেশি প্যানিক হওয়ার কিছু নাই। প্রবলেম যেটা হয় সেটা হলো যে যেহেতু ফুল সিলেবাসের ক্লাসটা শেষের দিকে হয়, ওই শেষের দিকে অনেক শিক্ষার্থীরা ধারাবাহিকতা বজায় রাখতে পারে না বা ওই ক্লাসগুলো করে না। ফলে ভর্তি পরীক্ষায় যখন দেখে যে ফুল সিলেবাস থেকে দুই একটা প্রশ্ন চলে আসছে, তখন পজিশনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, চান্স পাওয়ার ক্ষেত্রে যে খুব বেশি প্রবলেম হয় বিষয়টা এমন না। তো তোমরা আমাদের সাথে যারা যাত্রা শুরু করেছো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাইকো। এবং এই মানে ফুল সিলেবাস নিয়ে এত প্যানিক হওয়ার এখন কিছু নাই। এটা যখন তোমাদের প্রয়োজন হবে
কারণ যেহেতু 90% প্রশ্ন তোমার শর্ট সিলেবাস থেকেই হচ্ছে, তুমি তো যেমন যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কেউই কিন্তু 90% নাম্বার পায়নি, সবাই 80% বা 85% নাম্বার পেয়েই কোনো না কোনো ভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো 90% বা 95% নাম্বার পাওয়াটা আসলে অনেক ডিফিকাল্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এটা আসলে সবাই পায় না, বা 100% পাওয়া তো আরো ডিফিকাল্ট। কিন্তু তোমাদের ব্যাপারটা এরকম থাকে যে না আমার 100%ই পাওয়া লাগবে, সো ওই 80% প্রিপারেশন বাদ দিয়ে 20% যে কঠিন প্রশ্ন আসে তোমরা এইটা নিয়ে বেশি ছোটাছুটি করো, ফলে তোমাদের প্রিপারেশনও ওই 20%ই হয়, ভর্তি পরীক্ষায় তোমরা উত্তরও করতে পারো 20%, ফলে তোমরা সুন্দর করে ফেলও করো এবং প্রচুর পড়াশোনাও করো। কারণ তোমরা বলো যে ভাই আমি তো প্রচুর পড়াশোনা করছি, কেন ফেল করলাম কেন? কারণ বিকজ অফ তুমি 20%-এর পিছনে এত বেশি সময় নষ্ট করছো। কারণ পাস করতে হলে তো 40% নাম্বার দরকার তোমার যে কোনো ভার্সিটিতে, এবং সাবজেক্ট পাইতে হলে তোমাকে অবশ্যই 60 থেকে 65% নাম্বার দরকার। কিন্তু তুমি তো দৌড়াইছো 20%-এর জন্য, ফলে তুমি সেখানে ফেল করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ওকে, ধন্যবাদ। শিহাব, তোমার কাছে আবার আসবো। আমাদের কাছে আমাদের সাথে আরেকজন উপস্থিত আছে, আমাদের তন্ময় সরকার। তো তন্ময় যখন আসলে আমরা যখন তন্ময় রেজাল্ট টেজাল্ট করতো, ভালো করতো, আমি নিজেও জানতাম যে তন্ময় সম্ভবত মুসলমান না আর কি। একদিন আমি বাকি ভাইকে জিজ্ঞাসাও করলাম যে ভাই, মানে যখন ওর মেন্টর নেওয়ার বিষয়ে ইয়ে হচ্ছে, আমি বললাম যে ভাই ওর কি অবস্থা বলেন তো। বলছে ভাই আমিও মনে করতাম এরকম, কিন্তু পরে তো দেখলাম যে মোহাম্মদ তন্ময় সরকার, ওটা সেটা আলাদা ব্যাপার, এটা একটা মজার একটা ঘটনা ছিল আর কি আমাদের। তো যখনই রেজাল্ট দিত আমরা তন্ময় রেজাল্টের জন্য অপেক্ষা করতাম, দেখতাম যে তন্ময় কোনো না কোনো ভার্সিটিতে কোনো একটা পজিশন তো অবশ্যই করবে, এবং সে আপু বেশ কয়েকটা ভার্সিটিতে ভালো পজিশন করছে। সাস্টে সম্ভবত 15তম ছিল সে। তো তন্ময়, এই যে ফুল যে জার্নি স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমার ছিল, বা যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, তো এতগুলো ভার্সিটিতে কেন আবেদন করলা? মানে এটা কি জাস্ট এরকম যে না অনেক ভার্সিটিতে একটু পজিশন করতে হবে, অন্তত একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকলো লাইফে, ওই টার্গেট নিয়ে এতগুলো ভার্সিটিতে আবেদন করা কিনা, বা অনেক টাকা খরচ হয়েছে এতগুলো ভার্সিটিতে আবেদন করার জন্য? মানে শুরুতে আসলে দুই রকম ছিল, যে এখানে যারা ক্লাস দেখছে এদের মধ্যে অনেকেরই এখনো মানে সিদ্ধান্তহীনতা, আমি যদি ঢাবিতে চান্স না পাই তাহলে কোন জায়গায় পড়বো আমি। এখন আমি যখন একদম শুরুতে যখন বিশ্ববিদ্যালয়ের ফর্ম গুলো ছাড়লো, ওই সময় আমার মধ্যে এরকম কনফিউশন ছিল যে আমি আসলে ঢাবিতে যদি না পাই তখন তখন আমার কি হবে। সেজন্য আমি সবগুলো ফর্মে তুলে রেখেছি, আর পাশাপাশি মনের মধ্যে একটু আশা ছিল যে যদি পরীক্ষা দিই সারা বাংলাদেশে অন্তত কোনো না ইউনিটে তো একটু শুরুর দিকে পজিশন করব। কিন্তু অ্যাডমিশন শেষে যখন একদম এরকম ফর্ম তুলতে তুলতে দেখলাম অনেকগুলো তুলে ফেলেছি। আসলে আলটিমেটলি 11টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ফর্ম তুলেছিলাম আমি 15টা, আর 4টাতে পরীক্ষা দিইনি নানা কারণে, আর বাকি 11টা দিয়েছিলাম। ওই আসলে শুরুতে ভয় ছিল যে হয়তো কোনো একটা ঝামেলা হবে, অর্থে আমি আগেই শুরুতেই একদম সবগুলো তুলে রাখি, পরে দেখা যাবে সব, এই কারণে এতগুলো তোলা। তাহলে বোঝা যাচ্ছে তন্ময় খুবই সিরিয়াস টাইপের স্টুডেন্ট, মানে কোনো ঝুঁকি নেওয়ার ভিতরে নাই। না, ঝুঁকিতে তো যে নেওয়াই সকল যাবে না। ভার্সিটির আবেদন করবো। তো আমরা যেমন দেখি, যেমন আমাদের যখন গাইডলাইন সেশন গুলো চলতেছিল, অনেক শিক্ষার্থী কিন্তু বলতেছিল যে ভাই আমার টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান করব, বা আমার টার্গেট হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফার্স্ট টাইমের স্টুডেন্ট, ওর টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি কি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই আপনাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস হবে সেগুলো করবো কিনা। তো এগুলো করা আসলে উচিত হবে কিনা, মানে আর স্পেসিফিক একটা ভার্সিটি টার্গেট নেওয়াটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আমি বলবো স্পেসিফিক একটা ভার্সিটি টার্গেট নেওয়া খুবই বোকামির একটা কাজ। কারণ যারা আমাদের যে এই যে কিছুদিন পর থেকে কোশ্চেন বিশ্লেষণ ক্লাস শুরু হবে, তখন দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের একটা প্রশ্ন দেখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে এসেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা প্রশ্ন রাজশাহীতে দিয়ে রাখছে, এমনকি একাধিক প্রশ্ন একাধিক প্রশ্ন একই সেশনে বারবার চলে আসছে। এর কারণে আমার মনে হয় না কারো একটা ইউনিভার্সিটি ফোকাস করা উচিত, অন্তত একটা সম্মিলিত একদম সব পড়া উচিত আমার মতে, যে সবগুলা ভার্সিটির প্রশ্ন ব্যাংকে যা আছে আমি পড়বো, ওই পড়াগুলোই তোমার হচ্ছে অন্য, তুমি যে ভার্সিটিকে ফোকাস করে পড়তেছো ওই একটা ভার্সিটির জন্য পড়ো না, সবগুলো ভার্সিটির জন্য মোটামুটি অ্যাভারেজ প্রিপারেশন নাও, দেখবা যে বাকিগুলো কভার হয়ে গেছে। যেমন আমার কথাই বলি, আমার মেইন ফোকাস ছিল ঢাকা ইউনিভার্সিটি, মানে জান প্রাণ দিয়ে শুধুমাত্র একটার জন্য প্রিপারেশন নিয়েছি। এই যে আমাদের স্কুল অফ এক্সিলেন্স থেকে কিন্তু বিভিন্ন ভার্সিটির জন্য আলাদা আলাদা আইকিউ দেয়, ম্যাথ দেয়, আমি কিন্তু প্রচুর ফাঁকি দিয়েছি এগুলা। কিন্তু তারপরে দেখো আলটিমেটলি আমার কিন্তু সব জায়গায় পজিশন ভালো। এর একটা কারণ, কারণ আমি একটা কোনো ইউনিভার্সিটিকে ফোকাস করে পড়িনি, ঢাকা ইউনিভার্সিটি ড্রিম, কিন্তু আমি প্রায় সব ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, ওগুলোর জন্য যে প্রশ্নগুলো আসে, কি কি টপিক আসে, ঢাকাতে আসে না সমস্যা কি, আমার অ্যাডমিশনে তো কোনো না কোনো জায়গায় আসবে, আমি তাও পড়ে রাখতাম। এর কারণেই আমার রেজাল্টগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাই একটা ইউনিভার্সিটি ফোকাস করার দরকার নাই, এভারেজ স্কুল অফ এক্সিলেন্স থেকে যতগুলো টপিক পড়াবে তুমি সবগুলো পড়ে রাখো। কোনটা থেকে তোমার ইউনিভার্সিটির প্যাটার্ন চেঞ্জ করে ওই ইউনিভার্সিটিতে প্রশ্ন দিবে তুমি তো আর জানো না। তার কারণে সব প্রিপারেশন তোমাকে এখান থেকে যেমন ভাবে বলা হবে তুমি তেমন ভাবে নাও, ইনশাল্লাহ তোমার ভালো হবে। তো তুমি যে এতগুলো আহ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, অনেকগুলো বিশ্ববিদ্যালয় যেমন খুলনা, রাজশাহী, বিউপি, জাহাঙ্গীরনগর, ঢাকা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়,
প্রশ্ন প্যাটার্নে ভার্সিটি ওয়াইজ আসলে কত পার্সেন্ট তোমার কাছে ডিফারেন্ট মনে হয়েছিল? আসলে খুব একটা ডিফারেন্ট না, কারণ দেখা যায় যে বিভিন্ন, বিশেষ করে যারা অনেক অনেক অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন, এরা হচ্ছে বিভিন্ন কোর্স লঞ্চ করে, এরা এরকম ভাবে উপস্থাপন করে। আমি নিজেও দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষার আগে মানে এমন ভাবে দেখায় যে পুরো মনে হয় ডিফারেন্ট একটা জিনিস, কিন্তু পরীক্ষার হলে বসার পর বুঝলাম যে আসলে এরকম কিছুই না। 70 থেকে 80% প্রশ্ন কি হয়, বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো বা যে টপিক থেকে প্রশ্নগুলো এসেছে, ওই সেম টপিকে দেখবা যে প্রশ্ন থেকে হচ্ছে অ্যান্সার, ওই অপশনগুলোতে হচ্ছে প্রশ্ন থেকে অপশনগুলো দিয়েছে, অপশন থেকে প্রশ্ন দিয়েছে, ওই টপিক রিলেটেড প্রশ্ন এসেছে, আগের বার সংখ্যা এসেছে, এবার হয়তো সংখ্যার পরিবর্তে বিস্তারিত তথ্য এসেছে। মানে এভারেজে 70 থেকে 80% প্রশ্ন হচ্ছে ওই বিগত বছর বা বিগত টপিকগুলো ঘুরে ফিরে। দেখা যায় যে বাকি যে 20 থেকে 30% কোশ্চেন গুলো থাকে, এগুলো হয়তো ওই প্রশ্নকর্তা নিজের মেধা খাটিয়ে বা নতুন কোনো সাম্প্রতিক বা নতুন কোনো টপিক থেকে দিয়ে দিয়েছে। কিন্তু তুমি দেখবা যে যেসব শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে, এরা কিন্তু ওই 100-র মধ্যে 100 মার্ক কিন্তু পায় না। যেমন আমার কথাই বলি, রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে এক্সাম দিয়েছিলাম প্রায় 3 মাস না পড়ে। তখন পরীক্ষা দিতে গিয়েছিলাম রাজশাহীতে মূলত ঘুরতে, ওই সুযোগে ফর্ম তোলা ছিল, গেলাম যাই যে পরীক্ষা দিয়ে আসি। এখন ওখানে দেখো প্রশ্ন ছিল 100 মার্কের, আমি 79.25 মানে 79.25 পেয়ে আমি কিন্তু ওইখানে হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছি। এখন আমার ইউনিভার্সিটিতে, আমার ডিপার্টমেন্টে যে ছেলেটা প্রথম হয়েছে, ওর পয়েন্ট ছিল কিন্তু আমার চেয়ে 0.25 বেশি ছিল। এখন দেখো আমি দ্বিতীয় হয়েছি, ও প্রথম হয়েছে, আমরা কেউই কিন্তু 100-তে 100 পাইনি বা 90 প্লাস কিন্তু পাইনি। আমাদের মার্ক মোটামুটি ওই 80-র আশেপাশে। তাই এই চিন্তা করার দরকার নাই যে কোন ভার্সিটির কোন কঠিন গুলো প্রশ্ন দিচ্ছে, সব আমাকে পারতে হবে এরকম না। তুমি কমন গুলো পারো, দেখো তোমার চান্স নিশ্চিত। ওই কমনের পাশাপাশি কঠিন যদি তুমি 5টা পারতে পারো, দেখবা তুমি টপ করেছো। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয়তে বি ইউনিটে তুমি তৃতীয় স্থান অধিকার করেছিলে, ওখানে তো লিখিত পরীক্ষা হয় আর কি হ্যাঁ, খুলনা হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ে, সেখানকার লিখিত আসলে ঢাবির লিখিতর সাথে কতটুকু পার্থক্য ছিল বা না, না, কতটা পার্থক্য আলাদা? নেই, ওটা একদম প্রায় সিমিলার। হয়তো ঢাবির চেয়ে আমার ওখানে পরীক্ষা দিয়ে মনে হলো ঢাবির চেয়ে ওখানে একটু মনে হয় কোশ্চেনটা একটু কঠিন হয়েছে, কিন্তু ঢাবিকে ফলো করেই, ওদের তো কোনো ভিন্ন নাই, একদম খুলনা ইউনিভার্সিটি সবকিছু ঢাবির প্যাটার্ন অনুযায়ী, যেমন প্রশ্ন বলো, তারপরে রিটেন বলো, সব একদম সিমিলার একদম। আচ্ছা। আচ্ছা সালমান, তুমি তো আমি একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম, আজকের এই সেশনে অবশ্য আমাদের সাথে অঞ্জন সরকার থাকার কথা ছিল। অঞ্জনের ক্লাসের কারণে অঞ্জন উপস্থিত হতে পারে না। অঞ্জন হলো যে আমাদের অনলাইনে স্টুডেন্ট ছিল, আমাদের শুধু অনলাইনে করে সে কিন্তু সাস্টে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছিল এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে পড়াশোনা করতেছে। আর শেহাব তো 15তম ছিল। শেহাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকদিন পরে গুচ্ছ থেকে বের হয়ে এই গত মাসের সেশনে আলাদা করে পরীক্ষা নিল, সেখানকার প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন ছিল, সেটা কতটা অন্যান্য ভার্সিটি থেকে আলাদা মনে হয়েছে? আহ, কিছুটা ভিন্নতা আছে। বাংলা ইংলিশ তো সব জায়গাতেই থাকে, বাংলা ইংলিশ জিকে ছিল। আর হচ্ছে 20 নাম্বার ছিল হচ্ছে সাধারণ গণিতের উপরে। সেটা আমাদের ক্লাস করলে যথেষ্ট, সাকিব স্যারের ক্লাস। আর আরো 20 নাম্বার থাকে হচ্ছে জেনারেল, যে সাবজেক্ট গুলো থাকে আমাদের এইচএসসি তে। আমাদের সমাজকর্ম থেকে অনেকগুলো কোশ্চেন আসছিল ইন্টারের। সমাজকর্ম, সমাজ হ্যাঁ, বিজ্ঞান এগুলো এখানে, থেকে জি। ইতিহাস, তারপর অর্থনীতি, রাষ্ট্র, ইয়ে, পৌরনীতি, পরিণীতি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এগুলো থেকে 20টা দেয়, টোটাল হচ্ছে 80টা। 80 নম্বরে নাম্বার দেওয়া হয়নি আমাদের সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের সাথে আরেকজন দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে, আমাদের সবার পরিচিত, আমাদের আশরাফুল আলম সাগর। সাগর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছে এবং সাগর ইংরেজি মেন্টর স্কুল অফ এক্সেলেন্সের। এবং 2023-24 সেশনে সাগর বিউপিতে সেকেন্ড ছিল এবং গুচ্ছতে সেকেন্ড ছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তম। তো সাগর, আমরা একটু সরাসরি বিউপি রিলেটেড প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে বিউপির প্রিপারেশন। তো যেহেতু পরীক্ষা আগে শুরু হয় শিক্ষার্থীদের, এবং তোদের সময় শিক্ষার্থীরা কিন্তু বারবার আমাদেরকে অনেক বেশি মানে ইয়ে করতো যে ভাইয়া বিউপি সার্কুলার দিয়ে দিচ্ছে, আমাদের কোর্স কবে শেষ হবে, আমরা বিউপির জন্য প্রিপারেশন কবে নিব। তো আসলে আমাদের যখন কোর্স শুরু হয় বিউপির আগে কি শেষ হয় কিনা, আর আমরা যা পড়াই বিউপিতে আসলে সেখান থেকে আসে কিনা? আচ্ছা, বিউপিতে যখন পরীক্ষা দিতে যাই দেখবা বিউপির প্রশ্নটা সবচেয়ে বেশি যেখান থেকে এসেছিল আমাদের সময়, এবং এবার যারা পরীক্ষা দিচ্ছে তাদেরও সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে তোমার টেক্সট বুক ভিত্তিক। হুম, তো বিউপি পরীক্ষার আগে আমাদের শুধু টেক্সট বই না, গ্রামার পার্টও পুরোপুরি পুরো কোর্সটাই কিন্তু কমপ্লিট হয়ে যায়। মানে তোমাকে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে অপেক্ষা করতে হবে না যে আমার ওই বিশ্ববিদ্যালয়ে কালকে পরীক্ষা, আমার তো এই টপিক পড়ানো হয়নি। মানে এই জিনিসগুলো কখনো স্কুল অফ এক্সিলেন্সে হয়নি। আমার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছি, এখানে যা পড়ানো হয়েছে, যেভাবে পড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিসই আসলে ওইভাবে এসেছে, হুবহু না আসুক
বাট দেখা যায় স্টপের জায়গায় টার্মিনেট আসছে, স্টার্টের জায়গায় কমেন্টস আসছে, মানে একটা সিনোনিমাস ওয়ার্ড চলে আসছে। তো এই জিনিসগুলো আসলে হচ্ছে। আর এখানে যে লেভেলের পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের টেক্সট বুক কেন্দ্রিক, ওইটা আসলে আমাকে খুব হেল্প করছে বিউপি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে। আর আমি নিজেও আসলে ভাবি নাই যে বিউপিতে 40টা প্রশ্নের ভিতরে আমার 30টা প্রশ্ন আমার টেক্সট বই থেকে আসবে। বাকি বিল্লাহ ভাই যেভাবে আমাদের টেক্সট বইটা দাগিয়ে দাগিয়ে পড়িয়েছিল, মানে ওই ক্লাসগুলো যদি না পেতাম তাহলে তো বিউপিতে আমার পক্ষে আসলে সেকেন্ড হওয়া কখনোই পসিবল ছিল না। আর জিকের পার্টটাতে দেখা যায় জিকেটাও ইংরেজিতে আসে, এবং এই ক্ষেত্রে অনেকে ভয় পায় যে ভাইয়া জিকে যেহেতু ইংরেজিতে আসে আমরা তো বাংলাতে পড়ি কিভাবে পড়বো। তো দেখো মানে এমন কোন ইংরেজি ওয়ার্ড তোমাকে আসলে এখানে দিবে না যে ওয়ার্ডটা তুমি জানো না। ঠিক আছে, লাইক বাবার জায়গায় ফাদার লিখে দিবে, তো এটা তো তুমি পারবাই, খুব ইজি। ফুলের জায়গায় ফ্লাওয়ার লিখে দিবে, খুব তো পাবা তাই না? তো এরকম খুব ইজি ওয়ার্ডই দিবে, মানে টেনশনের কোনো কারণ নাই যে এটাতে আমার আমার জিকেতে ইংরেজিতে আসবে জন্য আমি পারবো না কিছু, না তা না। খুব ইজি ওয়ার্ড দিবে, মানসম্মত ওয়ার্ড দিবে যেটা তুমি আসলে বুঝতে পারবে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই। আর সিলেবাস যেটা বললো, সিলেবাস তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই এখানে সিলেবাস, প্রত্যেকটা ইউনিভার্সিটি সিলেবাস এখানে শেষ হয়ে যাবে। আর সিলেবাস আলাদা বলতে তো কোনো কিছু নাই। আমি বিউপির জন্য কখনো আলাদা প্রশ্ন ব্যাংক কিনি নাই, বা জাহাঙ্গীরনগরের জন্য আলাদা প্রশ্ন ব্যাংক কিনি নাই। আমি যা পড়েছি ওই একটা কেন্দ্রিকই পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই পড়েছি। তো তোমরাও প্রস্তুতি নেবে এক কেন্দ্রিক, দেখবা ওইগুলা দিয়ে পুরোটা হয়ে যাবে, মানে টপিক আলাদা না। লাইক ধরো তোমার বাংলার সমাস আসতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাস আসবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাস আসবে। তো সমাস তো সমাসই, জাহাঙ্গীরনগরে তো আর তোমার প্রকৃত কেন্দ্রিক সমাস আসবে না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আর তোমার আন্দোলন বা ঐতিহ্য কেন্দ্রিক সমাস আসবে না, তাই না? সমাস ইজ সমাস। তো টপিক গুলো টপিক ওয়াইজ পড়ো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য টপিক ওয়াইজ পড়ো। কোন বিশ্ববিদ্যালয়ে কি আসবে না আসবে ওটা আমার দেখার বিষয় না, সব বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন প্রায় সেম। হাসিব, তোমার কাছে একটা প্রশ্ন করি, যেহেতু ইংরেজি জিকের একটা ব্যাপার আসলো, তোমাদের তো এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে মানে আংশিক কিছু অংশ ছিল ইংরেজিতে প্রশ্ন, জিকের প্রশ্ন ইংরেজিতে ছিল এবং কিছু বাংলায় ছিল। তো সেখানে ইংরেজি প্রশ্ন মানে ইংরেজিতে জিকে প্রশ্ন উত্তর করতে কোনো অসুবিধা হয়েছিল কিনা? না, তেমন কোনো সমস্যা আমাদের হয়েছিল না। মানে ইংরেজি তো এমন কঠিন কোনো ইংরেজি দেয় না যে আমরা কেউ বুঝতে পারবো না। যদি এমনই প্রশ্ন দিত তাহলে তো কেউই পারতো না। তো এই সমস্যাটা হয় না, বুঝতে পারা যায়, মানে যা বোঝাচ্ছে। মানে এমন হয়েছিল যেহেতু ওদের সার্কুলারে তো ওরা বলে নাই বিউপির বিষয়ে, যেমন আমরা সবাই জানতাম ইংরেজিতে জিকে আসে, কিন্তু জাহাঙ্গীরনগরে তো ওরা বলে নাই সার্কুলারে যে ইংরেজি প্রশ্ন মানে জিকেটাও ইংরেজিতে থাকবে। সেক্ষেত্রে মানে কোনো সমস্যা হয়েছিল কিনা হঠাৎ করে একটা ইংরেজি প্রশ্ন দেখার পরে? হ্যাঁ, প্রথমে একটু মনে হয়েছিল যে কেমন প্রশ্ন দিয়েছে, পরে আসলে বুঝতে পারলাম যে তেমন কঠিন কিছু না, ওইটাই বাংলাটা ইংরেজিতে দিয়েছে, তো বুঝতে অসুবিধা হয় নাই, বুঝতে পারছিলাম। আচ্ছা, ধন্যবাদ। সাগর, এই যে গতদিন হলো যে সাইফ ভাইয়ের বাংলা গাইডলাইন সেশনে মানে সাবজেক্ট ম্যাপিং সেশনে একটা শিক্ষার্থী প্রশ্ন করলো বিউপি নিয়ে, তার টার্গেট মেবি সম্ভবত বিউপি। সে বললো যে স্যার, বিউপিতে তো ইংরেজিও আসে ইংরেজিতে, সাধারণ জ্ঞানও আসে ইংরেজিতে, বাংলাও কি ইংরেজিতে আসে কিনা? বাংলায় ভাই, মানে এমন প্রশ্ন আসলে যারা করে তাদের আসলে মানে ভর্তি হওয়ার আগে একটু জেনে শুনে ভর্তি হওয়া উচিত, যে তুমি কি আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা কিনা। মানে বাংলা প্রশ্ন আবার ইংরেজিতে কিভাবে করবে? সিরিয়াসলি এই প্রশ্নই কিন্তু সে করেছে, ওটা রেকর্ডও আছে, সে এটা বলছে বাংলা একবার প্রশ্ন করতে। ইংরেজিতে আসার কোনো চান্স নেই, বাংলা প্রশ্ন বাংলাতেই আসবে। আচ্ছা, আমরা একটু সাগর, সাগর কিন্তু গুচ্ছতেও যেহেতু সেকেন্ড ছিল, এবং সাগর কিন্তু গুচ্ছতে বাংলাতে 35-এ 35 নাম্বার ছিল। তো সাগর, বাংলা প্রস্তুতিটা আসলে, যেমন এখানে অনেকে বাংলা নিয়ে প্রশ্ন করেছে, বাংলা এমসিকিউ এবং রিটেন, দুইটা বিষয়ে যদি তুই একটু বলতে যে আসলে এই প্রস্তুতিটা কিভাবে নিলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় আচ্ছা, বা ভালো হয়। বাংলার জন্য তোমরা যে ভুলটা সবচেয়ে বেশি করো সেটা হচ্ছে বাজারে যত বই আছে সব বই কেনো, কেনার পরে মানে সব সাবজেক্টের প্রতি কেনার পরে মানে একটাও পড়া হয় না। এই পেজে এইটার 2 পেজ পড়ো ভালো লাগে না, ওই বইয়ের 2 পেজ পড়ো ভালো লাগে না, তো তোমরা টেক্সট বইটা আগে পড়ে নিবা। বাংলার আমার আমার যদি বইটা থাকতো আমি দেখাইতাম, দাগিয়ে দাগিয়ে আমি খুব ভালোভাবে টেক্সট বইটা খুব ভালোভাবে পড়ছিলাম বাংলা প্রথম পত্র, এবং একদম কবি পরিচিতি থেকে, কবির বানান থেকে শুরু করে। এবার শামসুর রহমান বানানো অনেকে পারবা না, জসিমউদ্দিন বানানো অনেক সময় পারবা না। ঠিক আছে, একদম কবির বানান থেকে শুরু করে একদম তোমার ওই মূল ভাব পর্যন্ত যা আছে একদম তারি কমা সহ সব পড়বা। এবং এটা পড়ার পরে তোমরা চেষ্টা করবে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, কারণ যেহেতু গুচ্ছতে এমসিকিউ আসে, রিটেন আসে না। আর 35-এ 35 পাওয়ার পেছনে আমার মানে যেটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেটা হচ্ছে আমি আমার অ্যাডমিশন লাইফটাতে সবচেয়ে বেশি এমসিকিউ প্র্যাকটিস করেছি। এবং এই এমসিকিউ প্র্যাকটিস করার কারণে মানে যে সকল বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউ আছে ওইখানে আমাকে কেউ আটকাইতে পারে না এমসিকিউ। ঠিক আছে, তো এমসিকিউ প্র্যাকটিস করবো, আর আমাদের এমসিকিউর জন্য ডাইজেস্টই না, কারণ ডাইজেস্টে যে 6-7 হাজার এমসিকিউ আছে, তুমি যদি এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এর বাইরে আসলে তোমার প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। আর এমসিকিউ প্র্যাকটিস করার সময় আরেকটা জিনিস মাথায় রাখবা, যে অন্য মানে যেই অ্যান্সারটা সঠিক সেটা তো সঠিকই, অন্য 3টা অ্যান্সার সম্পর্কে যেন তুমি ওই ইনস্ট্যান্ট ওই 3টা সম্পর্কে যেন তোমার একটা ধারণা তোমার মাথায় চলে আসে। মানে টেক্সট বইটা এমন ভাবে পড়বা
যে উত্তর যেটা সঠিক সেটা তো পাইলাই, বাকি তিনটা অপশন রিলেটেড যেন আদার্স যে তথ্যগুলো যেন তোমার মাথায় চলে আসে, তাহলে ওই এমসিকিউ গুলো সলভ করতে তোমার অনেক সুবিধা হবে। আই থিঙ্ক লিখিততে এসে কি সাগর, লিখিততে ওই যে তুই যেমন বললি যে আমি এমসিকিউ অনেক প্র্যাকটিস করছি, ভালো লিখিত তোর একটা ইয়ে ছিল, জমা টমা দিতে কম আর কি হ্যাঁ, রিটার্ন ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা এটা অনেকেই করে, তারা হলো যে লিখতে একটু অলসতা প্রকাশ করে, এবং আমাদের যখন পরীক্ষাগুলো হয় সেখানে লিখিত খাতা দিতেও তাদের একটু এক ধরনের অলসতা রয়েছে। এটা মানে কেন, এবং আসলে তাদের কি করা উচিত? আচ্ছা, এই ভুলটা আসলে আমি করেছিলাম। তো তোমরা এই ভুলটা কেউ করবা না, কারণ আমি বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করেছি জন্য এমসিকিউর ফলটা আমি খুব ভালো পেয়েছি। আর আমি কম রিটেন প্র্যাকটিস করেছি জন্য রিটেনের ফলটা আমি কমই পেয়েছি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় আমার রিটেনের জন্য 132 পজিশন আসছে, বাট আমার কিন্তু এমসিকিউতে 51.5, মানে হিউজ একটা মার্কস ছিল। যেটা দেখা যায় যে যারা পঞ্চম ষষ্ঠ হয়েছে তাদেরও কিন্তু এমসিকিউ এত মার্কস ছিল না। তারা আমার কাছ থেকে এগিয়ে গিয়েছে একমাত্র রিটেনের কারণে। আর আমি রিটেন দেখা যায় তো একটু গাফিলতি করতাম, একটু ফাঁকি দিতাম, খাতা কম জমা দিতাম। ঠিক আছে, তো যারা নিয়মিত জমা দিত, লাইক তোমাদের মিফতাপুরা যারা ছিল বা এখানে তানজিয়ারা যারা আছে, তারা দেখবার প্রতিদিন রিটেন জমা দিত। ঠিক আছে, আমি আমার তত ফাঁকি পাচ্ছিল না, সেজন্য ওরা ভালো করেছে রিটেনে। তাই মানে এমসিকিউ তে ভালো করতে চাইলে এমসিকিউ বেশি প্র্যাকটিস করতে হবে, রিটেনে ভালো করতে চাইলে রিটেনও বেশি প্র্যাকটিস করতে হবে। তার মানে এটা খুবই ক্লিয়ার যে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশেষ করে এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ 5 বা 10-এ যারা থাকবে ওদের কিন্তু মূল পজিশনিংটা রিটেনের ক্ষেত্রে রিটেনের 19-20 ক্ষেত্রে হয়ে যায়। 19-20 হয়ে যায়। এমসিকিউ সবাই মোটামুটি খুবই প্রো লেভেলে থাকে, এমসিকিউ তাদের প্র্যাকটিস অনেক হাই লেভেলে থাকে, কিন্তু লিখিতর ক্ষেত্রে এই একটা মানে প্রবলেম। তন্ময়, তো তোমার কাছে প্রশ্ন যে লিখিত ক্ষেত্রে অনেকেই আসলে মানে আমাদের যেটা হয় আর কি, যে মানে লিখতে ভয় পাওয়া বা লিখতে গেলে কলম চলতেছে না বা ওই টপিক নিয়ে মাথায় কিছু আসতেছে না, এই জায়গাটাতে আসলে লেখার প্র্যাকটিসটা কিভাবে শুরু করলে তাদের জন্য ভালো হয়? লেখার প্র্যাকটিস আমি বলবো, ভয় থাকুক আর যাই থাকুক, একদম শুরু করবা যে তোমার ইংলিশ যে বই আছে, বোর্ড বই, সেইটার একদম দেখবা লেসন শেষে কাজ দেওয়া আছে। হতে পারে সেটা ডায়লগের কাজ, ওটা ডায়লগ বলে ফেলে রাখার দরকার নাই। তুমি ডায়লগ পরীক্ষায় আসে না তাতে কি হয়েছে, তুমি ছোট্ট করে একটা ডায়লগ লিখবা, তোমার মাথায় যতক্ষণ না আসে তুমি তার আগে দেখবা যে ওগুলো হচ্ছে এতদিন কালে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে যে লিখিত প্রশ্নগুলো হয়েছে ওগুলো দেখবে বোর্ড বইয়ের কোন একটা টপিককে ফলো করে এসেছে। ওই টপিক সরাসরি না দিলে ওই টপিক রিলেটেড, তো তুমি প্যাসেজ পড়ে নিবা ভালো করে। ওই প্যাসেজ সম্পর্কে যখন একটা আইডিয়া হয়ে যাবে, তারপরে ওই পরে গেলে পারে দেখবা যে প্যারাগ্রাফটা আছে, ওই প্যারাগ্রাফটা তোমার নিজের ভাষায়, ভুল হোক ঠিক হোক ডাজেন্ট ম্যাটার, তোমাকে প্রথমে তোমার প্রথম টার্গেট আমি লিখবো, 5 লাইন হোক 2 লাইন হোক পুরো একটা পেজ হোক আমি লিখবো, ভুল কোথায় হলো না হলো পরের বিষয়। এরপর এরকম করে তুমি লেখার পরে তুমি তোমার টিচার বা স্কুল অফ এক্সিলেন্সের খাতা জমা দিবা। তুমি চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারো। ভুলটা তুমি দেখবা যে তুমি যে লেখাগুলো লেখো একটা স্পেসিফিক জায়গায় তোমার ভুল হচ্ছে। তুমি যখন নিজের ভুলটা আইডেন্টিফাই করবা তখন দেখবা যে তুমি এর পরবর্তীতে ওই ভুলটা কম হবে এবং তোমার লেখাটা গোছানো হবে। তার কারণে এই ভুল হচ্ছে ভাইয়া আমি তো লিখতে পারি না, এই যে তোমার মাথার মধ্যে যে সেট হয়ে গেছে আমি লিখতে পারি না, এর কারণেই তুমি লিখতে পারো না। তোমাকে চেষ্টা করতে হবে ভুল হলেও আমি লিখবো, অন্তত 2 লাইন লিখবো 5 লাইন লিখবো। লেখো, না লিখলে কোনোদিন ঠিক হবে না। শুধু যদি বলে যাও যে আমি পারি না পারি না তাহলে কোনোদিন হবে না। সাহস করে একদিন লেখা শুরু দাও, একটা লেখো 2টা লেখো 3টা লেখার পরে এই ভুলটা পুরোপুরি তোমার কেটে যাবে একদম, তুমি লিখতে পারবা। প্রথমে টপিক সম্পর্কে যেটা বললাম যে ক্লিয়ার একটা আইডিয়া নিবা, তারপরে লেখা শুরু করবা। এটাই তোমাদের জন্য রিটেনের সবচেয়ে ভালো। আরেকটা বিষয় আমি একটু সংযুক্ত করতে চাই যে রিটেনে আসলে ভালো করার জন্য তোমাদের যেটা প্রয়োজন, মানে একটা হচ্ছে রিসেপটিভ প্রসেস আর একটা হচ্ছে প্রোডাক্টিভ প্রসেস। তো তুমি যদি আসলে কোনো কিছু রিসিভ না করো তুমি কিছু প্রডিউস করতে পারবে না। তো সেজন্য রিটেনে ভালো করার জন্য আগে রিডিংটা তোমার মনে রিসিভ করতে হবে। দেখবে তানজি একটা কথা বলেছে যে ওর ছোটবেলা থেকে ইংরেজি গল্পের বই পড়ার খুব পড়তে ভালো অভ্যাস লাগতো। ছিল, পড়তে ভালো লাগতো। এই যে পড়তে ভালো লাগাটা এটা তোমার ভিতর নিয়ে আসতে হবে, বেশি বেশি রিডিং পড়তে হবে। দেখো সে বেশি বেশি রিডিং পড়েছে জন্য কিন্তু সে মানে অন্য আমাদের চেয়েও বেশি পেয়েছে। 18 পেয়েছে ইংরেজিতে, মানে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে 18 পাওয়া মানে এটা টাকার কথা না, হ্যাঁ। অনেক বিষয়। তো যাদের আসলে রিডিং পড়ার অভ্যাসটা আছে তারা রিটেনে খুব ভালো একটা ফলাফল করতে পারবে। আর যাদের রিডিং পড়ার অভ্যাসটা নাই বা এখনো পড়ে ওঠা নাই, তোমরা এখন থেকেই শুরু করে দাও। তোমরা ইংরেজি পত্রিকা পড়তে পারো, গল্পের বই পড়তে পারো, যেটাই পড়তে পারো, জাস্ট রিডিং পড়ে যাও। রিডিং পড়লে হয় কি তোমার আসলে ইংরেজি লেখার হাতটা চালু হবে, আইডিয়াটা চলে আসবে, ওয়ার্ডটা তোমার মাথায় গেঁথে যাবে। তো তখন আর আসলে তোমার রিটেন নিয়ে আর চিন্তা করতে হবে না। সে কিছু যুক্ত করবে কিনা লিখিত নিয়ে, বা তোমরা কেউ কোনো কিছু যুক্ত করবে কিনা লিখিত নিয়ে? আতিক বা হাসিব? আচ্ছা, আমি হাসিব তো সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে আবার ইয়েতে গেছো, তাই না? জি ভাই। মানে ঢাবিতে আচ্ছা আইন আসে নাই। আমার প্রথম থেকে আইন পড়ার খুবই শখ ছিল, তো ঢাবিতে যেহেতু আইন আসে নাই, তো আর ভর্তি হওয়ার কথা ভাবিও নাই দ্বিতীয়বার। মানে রিগ্রেট ফিল হয় কিনা এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলাম না?
না, তেমন না। আমার সবসময় মানে একটা মোহ ছিল আইনের প্রতি, তো ঢাবির প্রতি একটা মোহ ছিল, কিন্তু যখন আইন আসলো না তখন আর মোহটা চলে গেল। তো রাজশাহীতে আইন তুমি আসে, একটু রাজশাহী আতিকরে সান্ত্বনা দিও, ঠিক আছে? আতিক তো আমার আবার মেসেজ দিছে ওই দিন যে ভাই আমি আবার অ্যাডমিশন পরীক্ষা দিব। হ্যাঁ, আতিক কিন্তু আবার নাইনেও ভর্তি হইতে পারে যে কোনো সময়, তার ঢাবিতে পড়ার খুব ইচ্ছা। সেকেন্ড টাইম চাই আন্দোলনে যুক্ত হয়ে যাবে। আর নাহলে আতিক তুমি সেকেন্ড টাইম চা আন্দোলন শুরু করে দাও। সাকিব খুব ভালো বন্ধু ছিল, তোর সাথে জাহাঙ্গীরনগরে থাকতে পারতাম, কিন্তু ওকে মিস করি আর কি। সাকিবকে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা সাকিব তো আমাদের সাথে আসো। সাকিব, তোমাকে একজন একটা প্রশ্ন করেছে যে সেকেন্ড টাইম কি তুমি মানে বিজ্ঞান বিভাগের প্রস্তুতির পাশাপাশি মানবিকের প্রস্তুতি নিয়েছিলে, না পুরোটাই মানবিকের নিয়েছিলে? সাকিব, শুনতে পাচ্ছো? হ্যাঁ, মানবিকের নিয়েছি ভাই। মানে মানে বিজ্ঞানের প্রস্তুতি প্রথমে, সেকেন্ড টাইম আর তুমি নাওনি? হ্যাঁ আমি প্রথমে মানে এভাবে প্ল্যান করছিলাম যে আমি হচ্ছে বিউপি পর্যন্ত, পরে আর মানে ইয়াতে গেছি না, সায়েন্সে পরে আর গেছি না, মানে সায়েন্সের প্রিপারেশন নিচ্ছি না। ও, সায়েন্সের আহ, প্রিপারেশনই আর নাওনি আর কি পরবর্তীতে? হ্যাঁ, যেহেতু আমার ওকে। বিউপিতে আইন আইন আমি পেয়ে গেছিলাম, মানে আইনের প্রতি আমার একটা মোহ ছিল, ইয়ার আচ্ছা আচ্ছা মতো, আচ্ছা। আসিফের মতো। এই জন্য হচ্ছে আপনার বিউপিতে যখন মানে এই কি বলে যে আগস্টের পরে থেকে একদম হচ্ছে আমি এই আর্টস এর প্রতি ইয়া হয়ে গেছিলাম, আর্টস এর যে বিউপির প্রিপারেশনের প্রতি, বিউপি এটা কি এফ এ এই ডাবল কারণে এস যে আর যারা আন্দোলন করতেছে এরা সব আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমারও আর্টসে পড়া লাগবে? না, আমার হচ্ছে আমার একটা কি যে আপনার আইনের বিষয়গুলো জানার পরে যে আইন নিয়ে কি কি হওয়া যায় বা হচ্ছে কি, এরপরে হচ্ছে আমার একটা ফ্যাসিনেশন তৈরি হইলো এটা নিয়ে, কারণ এই চাকরিগুলা বা আমার একটু ভাল লাগে আসলে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। তানজিহা সম্ভবত আমাদের সাথে এখনো আছো। তানজিহা, তোমার কাছে একটু প্রশ্ন, একজন প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে স্টাডি প্ল্যান এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যদি কিছু বলতেন, সারাদিন কি 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 করতেন, কিভাবে পড়াশোনা করতেন, দিনে কয়টা কোন বিষয়ে পড়তেন, ভাইয়াদের অনলাইন ক্লাসের পরে কিভাবে সেগুলা প্র্যাকটিস করতেন বা মেনটেন করতেন, মানে ওভারঅল যেহেতু তোমাদের ক্লাস থাকতো দুপুর 3টা 15 থেকে শুরু হতো প্রায় মাগরিব পর্যন্ত, তো বাকি সময়টা আসলে তুমি কখন কিভাবে কি প্রিপারেশন নিতে বা কিভাবে কোন পদ্ধতি ফলো করতে? তো আমি আসলে দিনের পড়া দিনেই শেষ করার চেষ্টা করতাম। আমাদের যে ক্লাসটা থাকতো, ক্লাস করতাম, তারপর নোট করতাম। সাথে প্রতিদিন কিছু না কিছু জিকে পড়ার চেষ্টা করতাম, কারেন্ট অ্যাফেয়ার্স এ ধরনের। জিকে নিয়ে যেহেতু আমার দুর্বলতা ছিল, তাই প্রতিদিন জিকে পড়ার চেষ্টা করতাম পাশাপাশি। তারপর এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা এগুলো নিয়মিত পড়তাম ক্লাসের পড়ার পাশাপাশি। আচ্ছা, এই যে তুমি যে নোটের যে বিষয়টা বললা যে তুমি নোট করে পড়াশোনা করেছো, এই নোটটা আসলে কতটুক কিভাবে করতে হয় এবং এটা তোমার আসলে অ্যাডমিশন প্রস্তুতিতে কতটুক সহযোগিতা করেছিল? বাংলা ইংলিশ নোট করার ক্ষেত্রে স্যাররা যেগুলো ইম্পর্টেন্ট বলতেন ওগুলোই নোট করতাম। আর জিকে যেহেতু আমি বই কিনি নাই, শুধু নোট নিয়ে পড়ছি, তাই জিকেটা ধরেন স্লাইডের পুরোটা উঠাতাম না, কিন্তু 70% উঠাতাম এমন। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে তানজিয়া, তুমি থাকো, তোমার কাছে আবার আসবো। তন্ময়, তো তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা একদিন মনে হয় গল্প করতেছিলাম, তন্ময় বলতেছিল যে ভাই আমি অনেক পাবলিকেশনের বই টই ছিল আমার, সেগুলো বিক্রি করে শার্ট প্যান্ট কিনছে আর কি। আচ্ছা, সেগুলো বিক্রি করে প্যান্ট কিনছে। তা আমরা আবার মজা করে বলতেছিলাম এগুলো তো অন এয়ারে বললে পাবলিকেশন যাদের তাদের ব্যবসা নষ্ট হয়ে যাইতে পারে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে আমরা দেখা যায় যে শিক্ষার্থীদের কিন্তু বই কেনার প্রতি একটা ভালো আকর্ষণ কাজ করে। তার প্রচুর বই কিনতে চায়, মানে বিউপির জন্য 2-3টা বই কিনলো, জাহাঙ্গীরনগরের জন্য কিনে ফেললো 4-5টা, চট্টগ্রামের জন্য কিনে ফেলতেছে, ঢাবির হলো যে এমসিকিউর জন্য একটা, রিটেনের জন্য একটা, ফ্রি হ্যান্ডের জন্য একটা, প্রশ্ন ব্যাংকের জন্য একটা। মানে ওভারঅল দেখা যায় যেহেতু তুমি অনেকগুলো ভার্সিটিতে 15টা জায়গায় আবেদন করেছো ইউনিটে, তো দেখা গেল শিক্ষার্থীরা যেটা হয় তাহলে তো প্রায় 15টাতে আবেদন করতে গেলে তো সে মিনিমাম তার 30টা বই ছাড়া চলবেই না। এই নতুন বই কেনার প্রতি আসলে আকর্ষণটা শিক্ষার্থীদের কাছে কেন মনে হয়েছে তোমার কাছে? আর হচ্ছে যে তোমার কাছে আসলে কি মনে হয়েছে আসলে কয়টা বইকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত? আমি ছোট্ট একটা স্টোরি দিয়ে শেয়ার করি, আমার রুমমেটের কথা দিয়ে বলি। ও হচ্ছে আমার রুমমেট ছিল একদম কলেজ লাইফ থেকে। ও প্রচুর পরিমাণ বই কিনতো, এবং বিউপির আগে বিউপির প্রশ্ন ব্যাংক, জাহাঙ্গীরনগরের আগে জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক, ওরা আবার ওদের গ্রুপে ভাগ করে ভাগ করে ওরা প্রশ্ন ব্যাংক, এই বই সেই বই কিনে কিনে পড়তো। দেখতাম অনেক বই।
আমার কাছেও বই ছিল অনেক, কিন্তু আমার বেশিরভাগ বই না কেনা, বিভিন্ন পাবলিকেশন প্রকাশনা থেকে ফ্রি ফ্রি বই পাইতাম। আমার প্রায় অ্যাডমিশনের পরে একটা ছবি উঠেছিলাম, আমার বই ছিল এতগুলো, কিন্তু ওখান থেকে আলটিমেটলি আমি কোনো বই পড়া হয়নি। আমি আলটিমেটলি পড়েছি অল্প কয়েকটা বই। এখন এই স্টোরিটা ওর কথা যেটা বললাম, ও এত এত বই পড়েছে, আমি দেখতাম যে আমি ওকে দেখে হতাশ হয়ে যেতাম, আরে ও তো নতুন বই পড়তেছে, আমার তাহলে কি হবে, আমি তো কোনোই প্রিপারেশন নিলাম না। কিন্তু দিন শেষে দেখা যায় তো ও আমার চেয়ে বেশি পড়ার পরেও ওর আলটিমেটলি আসলে খারাপ হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমার রুমমেট হিসেবে ওর জন্য আমি খুবই স্যাড ফিল করি সবসময়। কিন্তু আসলে করার কিচ্ছু নাই, কারণ একটা নির্দিষ্ট জিনিসে ফোকাস থাকা দরকার সবসময়। যখন তুমি এত এত বই পড়বা, তুমি দেখবা তোমার মাথা অলরেডি গোল হয়ে গেছে, কারণ এত কিছু পড়ার পরে আসলে মাথা ঠিক থাকে না। কারণ দেখবা যে একটা বই শেষ করতে পারিনি, আর একটা বই আসছে, তাহলে তোমার মাথার উপর কিন্তু দ্বিতীয় একটা চাপ তৈরি হলো, যে এই বইটার এই টপিকটা আমার শেষ করা লাগবে। এরপরে আর একটা বই কিনবা, দেখবা যে ওটার চাপ তৈরি হবে, এরকম শুধু মাথার উপর চাপ বাড়বে, আলটিমেটলি পড়া হবে না। আমি যেরকম করতাম দেখো, অল্প কয়েকটা বই, আমার বাংলা টিচার ছিল কলেজেরই, ওনার বাংলা ওটা ফলো করতাম, এখান থেকে স্কুল অফ এক্সিলেন্সের ডাইজেস্ট পড়তাম, বোর্ড বই পড়তাম। অর্থাৎ মেইন যে জিনিসটা ছিল আমার কাছে বোর্ড বই, আর আমার হচ্ছে ওই স্যারের শিট। অর্থাৎ এর বাইরে আমি যাওয়ার চেষ্টা করতাম না, বেশি বেশি আমি প্রশ্ন সলভ সলভ করতাম, আর এগুলা বারবার প্র্যাকটিস করতাম। অতিরিক্ত বইয়ের পিছনে আমি কখনোই লাগিনি, বিশেষ করে একদম মোটা বই দেখা যায় যে স্টুডেন্টরা, কোন একটা ভাইয়া বলেছে, অ্যাডমিশনের গুরু বলেছে, কিনে পড়া শুরু দিয়ে দিল। আলটিমেটলি কোনোদিন তোমরা যারা তোমাদের বিগত বছরে যারা ভালো করেনি, সবসময় তো তোমরা ভালোদের সাজেশন নাও, যারা একটু খারাপ করেছে ওদের জিজ্ঞাসা করো, দেখো বলবে যে অনেক মোটা মোটা বই কিনতাম। বেশি বই পড়ার কারণে তার হ্যাঁ, ক্ষতি হয়েছে ক্ষতি বেশি। হয়েছে বেশি, এটা শুনে দেখবা। অল্প বই পড়ার চেষ্টা করবা, মানে নির্দিষ্ট একটা বই নিবা, ওই বইটাই চেষ্টা করবা যে একদম ফাতা ফাতা করে ফেলবো পড়ে। 100টা বই নিয়ে 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়ে কোনো কাজ হবে না। আচ্ছা আচ্ছা। শিহাব, এখানে একজন প্রশ্ন করছে যে মানে তোমার কাছে জিজ্ঞাসা করি, রিটেন কি মুখস্থ করবো গদ্য পদ্য লাইন বাই লাইন, বাংলা বিশেষ করে বাংলা রিটেনের ক্ষেত্রে মানে কি? বাংলা রিটেন তো বুঝে বুঝে পড়া ছাড়া আসলে কোনো উপায় নেই। মুখস্থ করে তুমি কট্টকি বা মুখস্থ করতে পারো, পুরো বই কি তুমি মুখস্থ করবা গদ্য পদ্যের লাইনগুলো? আর পদ্যের ব্যাপারে যেটা কবিতা, সেটা বারবার পড়তে পড়তে এমনিই মুখস্থ মতো হয়ে যায় আর কি। জাহাঙ্গীরনগরে বিশেষ করে এটাই প্রশ্নগুলো আসে, এই এই লাইনের পরের লাইন কি, তো তখন এটা কাজে লাগে। অত ইম্পর্টেন্ট কিছু না, বাট পড়লে ভালো আর কি, বারবার পড়তে থাকলে মুখস্থ হয়ে আসবে। যে ভোকাবুলারির ক্ষেত্রে অনেকে প্রশ্ন করছে যে ভাই ভোকাবুলারি কোথা থেকে পড়বো ইংরেজি, এবং সেটার জন্য কিভাবে প্রস্তুতি নিবে? ভোকাবুলারি ওভারঅল চিন্তা করলে টেক্সট বই পড়তে হবে তোমাকে। টেক্সট বই ছাড়া আসলে কোনো উপায় নেই। টেক্সট বইতে এত বেশি ভোকাবুলারি আছে, এগুলোই তোমার শেষ হবে না, ভালো করে পড়তে হবে। আর টেক্সট বই যে এক্সারসাইজ পার্টটা আছে, এখান থেকেই বেশিরভাগ ভোকাবুলারি গুলো দেয় আর কি। এগুলো সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে, অর্থ জানতে হবে, সেন্টেন্স মেকিং জানতে হবে। আর কম সময় রিটেন কিভাবে গুছিয়ে লেখা যায়? এটা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ভালো হয়ে যাবে রিটেন। টাইম শিডিউল নিবা, একটা ঘড়ি নিবা যখন লিখবা। হ্যাঁ, স্টপ ওয়াচ দিয়ে রাখবা 20 মিনিট। 45 মিনিট থাকে আমাদের ডাবিতে, কিন্তু তুমি একটু টাইমটা কমায় নিবা। 10 মিনিট একটা প্যারাগ্রাফ, 5 মিনিট হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং, এভাবে সময় ভাগ করে নেবা, বারবার প্র্যাকটিস করতে থাকবা, হয়ে যাবে। সাগর, এখানে একজন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছে যে স্যার আলহামদুলিল্লাহ ইংরেজি গ্রামারের রুলস গুলা খুব সবকিছুই পারি, বাট অ্যাপ্লাই করার সময় হয় না বা পারি না। অনেক ট্রাই করি বাট হচ্ছে না, এখন আসলে কি করার? আসলে আহ, আমরা খুবই প্রচুর গ্রামার প্র্যাকটিস করি আমাদের শিক্ষার্থীরা, কিন্তু যখনই দেখা গেল প্রশ্ন ব্যাংক সমাধান করছি বা কোনো প্রশ্নের মুখোমুখি হচ্ছে বা স্কুল এক্সেন্স যখন পরীক্ষা দিচ্ছি, তখন আর দেখা গেলো গ্রামারটা আমি কাজে লাগাতে পারতেছি না বা ওইটা ক্র্যাক করতে পারতেছি না। এটা আসলে মূল কারণটা কি? আচ্ছা, এইটার মূল কারণটা হচ্ছে এখন যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হচ্ছে, এই প্রশ্নটা আসলে তোমার গ্রামার নলেজটা জাস্টিফাই করার জন্য প্রশ্ন করে না কখনো। তোমাকে গ্রামারের রুলস দিবে ঠিক আছে, বাট ওই সেন্টেন্সটাতে তুমি কোন গ্রামারের রুলসটা অ্যাপ্লাই করবা, ওটা বোঝার জন্য হলেও তোমার সেন্টেন্সের আগে ভাবার্থটা বুঝতে হবে। মানে তোমার যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা, তুমি যে একটা প্যাসেজ পড়ার পরে ওই প্যাসেজের মূল থিমটা বুঝতে পারতেছো কিনা, একটা সেন্টেন্সের মূল ভাবটা বুঝতে পারতেছো কিনা, এইটা বোঝার জন্য তোমার এখন অ্যাডমিশন টেস্ট গুলো হচ্ছে। তো চেষ্টা করবা যে এই এই প্রবলেমটা বা এই ডিফিকাল্টিস গুলা মানে কভার করার জন্য তোমরা বেশি বেশি পড়তে থাকবা, বেশি বেশি রিডিং পড়তে থাকবা। একটা সেন্টেন্স দিলে যেন তার অর্থটা বুঝতে পারো, সেভাবে একটা সেন্টেন্স পড়ে যাবা, ঠিক আছে? যে গ্রামার রুলসটাই দিক না কেন, তোমার প্রত্যেকটা গ্রামার রুলসই বর্তমানে ল্যাঙ্গুয়েজ বেসড, অর্থভিত্তিক। তুমি অর্থ ধরতে না পারলে তুমি ওইখানে গ্রামারটা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যে ল্যাকিংসটা সেটা হচ্ছে তুমি সেন্টেন্সের অর্থ ধরতে পারতেছো না। আর সেন্টেন্সের অর্থ ধরো, একটু বেশি বেশি রিডিং করো, আর বেশি বেশি এমসিকিউ আরো প্র্যাকটিস করো, ভুল করো শিখো, ভুল করো শিখো, এক্সাম দাও, ভুল করো আবার শিখো, এভাবে শিখতে শিখতে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু গ্রামার হ্যাঁ, শেয়ার শিওর। করি।
গ্রামার একটু আমি অ্যাড করি। গ্রামারের ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে পরীক্ষা দিতে গিয়েছি আমি গ্রামারের, তোমরা যেরকম বললা যে ভাইয়া আমি গ্রামারের রুলস অনেক পারি, আমার রুলস পড়া শেষ কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি না, আমার ক্ষেত্রে কিন্তু উল্টা হয়েছে। আমি পরীক্ষার হলে গেছি, আমি অ্যান্সার পারি, কিন্তু আমি ওই গ্রামার কোন রুলস থেকে এসেছে আমি জানি না। কারণ আমি কিভাবে পড়তাম, আমি পড়তাম একটা রুলস একবার থেকে দুইবার পড়তাম, রুলস মুখস্থ করার প্রতি আমার কোনো রকমের আগ্রহ ছিল না, এখনো নেই। আমি ওই রুলসটা একবার দেখতাম, দেখার পর ওই রুলস থেকে যত প্রশ্ন আছে আমি শুধু প্রশ্ন সলভ করতাম আর দেখতাম যে ওই প্রশ্নে ওই রুলসটা কিভাবে অ্যাপ্লাই করেছে প্রশ্নকর্তা। প্রশ্নকর্তা ওখানে যেভাবে অ্যাপ্লাই করেছে আমি ওগুলো প্র্যাকটিস করতাম বেশি। আলটিমেটলি দেখা যায় তো পরীক্ষার হলে যে টপিকের নাম ভুলে গিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি যে এইটাই অ্যান্সার হবে। অর্থাৎ ওই গ্রামারের রুলস আর নাম মুখস্থ করার প্রতি ফোকাস করবা না, রুলসটা এক দুইবার দেখে এমসিকিউ এ কিভাবে ওই গ্রামারটা অ্যাপ্লাই করেছে ওই প্রশ্নকর্তা, ওইটার উপর ফোকাস করবা। আচ্ছা, এখানে তোমার কাছে একজন প্রশ্ন করছে যে ইন্টারের অ্যাডমিশনে পড়া শুরু করেছেন ইন্টারের প্রথম থেকেই, মানে কবে থেকে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু? আসলে আমরা যারা ইন্টারে বাংলা ফার্স্ট পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়া শুরু করি, তখন থেকে আসলে আমাদের নিজেদের অজান্তে আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু হয়ে যায়। তারপরেও কিছু স্পেসিফিক জিনিস আছে, যেমন বাংলার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, বাংলাটা আমি প্রথম শুরু দিয়েছি। বাংলার হচ্ছে যে বিরচন অংশ, অর্থাৎ যে তোমরা মুখস্থ অংশগুলো পড়ো, সেগুলো আমি একটু একটু করে, তাও সম্পূর্ণ কিছু না, জাস্ট আমার যখন একাডেমিক পড়তে মন চাইতো না, তখন আমি হচ্ছে ওই বিরচন অংশগুলো বই থেকে বের করে একটু দেখতাম। বিশেষ করে আমার যে ক্লাস 10-এর যে বইটা ছিল ওইটা আমি সবসময় সাথে রাখতাম, ওইটার মুখস্থ অংশগুলো আমি বেশি বেশি দেখতাম। এছাড়া জিকের যেমন বেসিক বলতে পারো, বাংলাদেশ এবং আন্তর্জাতিক ম্যাপ, ওইটা আমি খেতে বসে সবসময় দেখতাম। খাওয়ার সময় সবাই মোবাইল দেখে, আমি ওই টাইমটাতে হচ্ছে খাইতাম আর হচ্ছে ওই ম্যাপটার দিকে তাকিয়ে তাকিয়ে থাকতাম। দেখা যেত অ্যাডমিশন টাইমে যখন আমি আসলাম, তখন দেখলাম আমি আসলে আলটিমেটলি কনসিয়াস মাইন্ডে অনেক কিছুই না পড়া, কিন্তু তারপরে দেখি পারি। বিশেষ করে যেমন ধরো প্রণালীর ক্ষেত্রে অনেক দেখেছি আমার চেয়ে ভালো ভালো স্টুডেন্ট প্রণালী পড়তে গিয়ে মাথা গরম, বলে মাথাতে পর্যন্ত মানে সময় গোল পেকে গেছে সবকিছু। কিন্তু আমি প্রণালী ওই ভাত খেতে বসে ম্যাপ দেখতে দেখতে আমার হয়ে গেছে। আসলে আলটিমেটলি ওই ছোট্ট ছোট্ট যে স্টেপ, অনেকে মনে করে যে আমাকে না এক গাদা বই নিয়ে এই মুহূর্তে আমি অ্যাডমিশন পড়ছি, এই মুহূর্তে আমি একাডেমিক পড়ছি, এরকম না। তুমি জাস্ট দেখে যাও যে কোনো টপিক যেগুলো অ্যাডমিশন একাডেমিকে আছে, ওই ছোট্ট ছোট্ট দেখাই দেখবা অ্যাডমিশনে এসে অনেক বড় জিনিসে পরিণত হয়েছে, তুমি অনেক কিছুই নিজের অজান্তেই পারতেছো। আচ্ছা সাগর, এখানে তোর কাছে একজন প্রশ্ন করেছে যে প্রশ্ন এক, ইংরেজি রিডিং পড়তে পারি না, বাংলা মিনিং মিলাতে পারি না, এখন কি করণীয়? ইংরেজি শুধু রিডিং পড়লেই হবে? আর 2 নম্বর হলো ইংরেজি রিডিং পড়ার জন্য বাংলা জানা কতটা জরুরি? আর বাকি 2টা প্রশ্ন অবশ্য উত্তর দেওয়া আচ্ছা, হয়ে গেছে। দেখো, ইংরেজি যারা মানে প্রথমে যদি তুমি স্টার্ট করতে চাও, তুমি তো প্রথমেই পারবা না, তাই না? তো এজ এ হিউম্যান বিংস হিসেবে আমাদের কাছে আসলে 40 শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে কোনো একটা কিছু যদি ভালোভাবে বুঝতে চাও বা মানে যে কোনো একটা কিছু যদি ভালোভাবে শিখতে চাও, একটানা 40 দিন পড়ার চেষ্টা করবে। আর একটা কথা, যে ইংরেজি পড়ার সময়, রিডিং পড়ার সময় মানে বুঝি না, তুমি করবা কি, ওয়ার্ড বাই ওয়ার্ড ইংরেজি ডিকশনারিতে মানে মিনিংস মানে সার্চ করবা। লাইক এ মানে একটি, ফাদার মানে বাবা, মানে এইভাবে মানে একটা সেন্টেন্সে যতগুলা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের আগে মিনিং সার্চ করবা, সেগুলার অর্থগুলো আগে জানবা, জানার পরে সেই সেন্টেন্সটা একটু মেক করার চেষ্টা করবা। আর তাছাড়াও তোমরা আরো সহজ বুদ্ধি নিতে পারো, যে ধরো চ্যাট জিপিটি তো আছে, ছবি তুলে কপি করে চ্যাট জিপিটি কে বলবো আমার এটা বাংলা অর্থটা করে দিন। অর্থ করার পরে যে জাস্ট যে তুমি অর্থটা দেখলা তা না, তোমাকে দেখতে হবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি অর্থটা জানতে পারতেছো কিনা। ঠিক আছে? মানে পত্রিকা পত্রিকাগুলোর ক্ষেত্রে বা বইগুলোর ক্ষেত্রে হয় কি, একটা সেন্টেন্স বিশাল বড় হয়, সে ফলে যার ফলে আমরা আসলে অর্থ অনেক সময় বুঝতে পারি না, খুবই স্বাভাবিক। তাই প্রথম পদক্ষেপ, প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে মিনিং গুলা নিবা ওয়ার্ড বাই ওয়ার্ড, তারপরে তুমি সেটা ভাবার্থ বোঝার চেষ্টা করবে। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, যে বাংলা জানা কতটা জরুরি? আলটিমেটলি আমাদের ভাষা তো বাংলা, আমরা আসলে ইংরেজি পড়তেছি কি জন্য? ভাবার্থটা বোঝার জন্য। তো ভাবার্থ বোঝার ক্ষেত্রে বাংলাটা একটু জানা জরুরি, এই জন্য প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থটা জানবা। তুমি যখন ইংরেজি পত্রিকা পড়তেছো, যে ওয়ার্ডটা অপরিচিত সেই ওয়ার্ডটার সিনোনিম অ্যান্টোনিম গুলো জেনে নিবা, বাংলা ওয়ার্ডটা জেনে নিবা, বাক্যে কিভাবে ব্যবহার হয়েছে সেই জিনিসগুলো জানবা। মানে এই যে তুমি যে পারতিছো না, এইটা মন থেকে আসলে আগে ঝেলে ফেলো। তুমি তুমি এটা মনে করো যে আমি পারবো, আমি 3-4 দিন পড়বো, আমি পারবো, ঠিক আছে? আর 2-3 দিন পরে এই যে ভাইয়াকে বলবো যে ভাই আমি পারতেছি না, এটা কোনো মানে রিজন না। তুমি মানুষ মানুষ হিসেবে সব পারো, তুমি একটানা 30 দিন পড়ো, 40 দিন পড়ো, তারপর এসে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কিছু বুঝতে পারতেছি না। ঠিক আছে? তো এইভাবে চলে যাবে, মানে একটা কন্টিনিউয়াস প্রসেসের ভিতর তোমরা এই রিডিং পড়ার অভ্যাসটা করে তোলো, একদিনে এটা কখনোই সম্ভব না। আতিক, তোমার কাছে একজন একটা প্রশ্ন করছে আর কি, যে জিকে অনেক পড়ে আর কি, কিন্তু সে কোনোভাবেই মনে রাখতে পারে না, অনেক জানা প্রশ্নেও কনফিউজড হয়ে যায়, এটা আসলে কিভাবে তার মানে কনফিউজড হয়ে যায়, আমার কিভাবে পড়া উচিত, তার কিভাবে পড়া উচিত?
আসলে জিকে তো অনেক অনেক বড় একটা সিলেবাস, আর সব জায়গা থেকে যে কোশ্চেনগুলো আসে না। আর সাকিব ভাই মূলত যেগুলা ইম্পর্টেন্ট বা যেগুলা কোশ্চেন ভার্সিটিতে বারবার আসে সেইগুলা ধরে ধরে করায়, জিকে সবগুলা আমাদের পড়তে হয় না। ওর প্রতি আমার সাজেস্ট থাকবে যে জিকে সবকিছু পড়ার দরকার নেই। যেগুলো স্লাইডে থাকে বা যেগুলো ক্লাসে থাকে সেখান থেকেই 90% কমন থাকে। সুতরাং এটা নিয়ে অত বিস্তারিত পড়াশোনার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। তানজিয়া মনে হয় আমাদের সাথে আছো। তানজিয়া একজন প্রশ্ন করছে যে ভোকাবুলারির 5-6টা করে সিনোনিমস এন্টোনিমস থাকে, সবগুলা কি পড়তে হবে? ভোকাবুলারি তো আমাদের ইএফটি ভিত্তিকই আসে বেশিরভাগ সময়। তো যদি ইএফটি তে ভাইয়ারা যেভাবে পড়ান সিনোনিমস অ্যান্টোনিমস সহ একবার চোখ বুলে গেলেও মনে থাকে অনেকটা। আর আমাদের হাসান ভাইয়ার একটা ভোকাবুলারি প্লে লিস্ট ছিল, ওটা বারবার দেখা উচিত আমি বলবো, কারণ ওটা কয়েকবার দেখলে মাথায় সেট হয়ে যাবে, প্রশ্ন দেখেই মনে পড়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন একজন করেছে তোমার কাছে যে স্যারেরা যেগুলো পড়াইতেন এর বাইরে বাড়তি আসলে কি কি মানে পড়তে আর কি তুমি বাসায়, আমরা যা পড়াইতাম তার বাহিরে? ক্লাসের বাইরে কিছু পড়তাম বলে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম জিকে, ওটাই পড়তাম। এর চেয়ে বেশি কিছু মানে সবকিছুই তো ক্লাসে পড়ানো হতো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, তো ওগুলোই পড়তাম। একদম ঠিক আছে, সেটাই শেষ হয়নি। আচ্ছা তানজি, আরেকটা বিষয়, আরেকজন প্রশ্ন, যেহেতু তুমি সায়েন্সের ছিলা, একজন প্রশ্ন করেছে, এটা তুমি উত্তর দিলে মনে হয় বেশি বেটার হবে, যে আগে থেকে যারা অ্যাডমিশনের প্রস্তুতি নেয়নি আর কি একাডেমিক থেকেই, তারা আসলে 3 মাসে পড়াশোনা করে কি টপ পজিশন করা তাদের সম্ভব কিনা? মানে সায়েন্সে থাকলে তুমি আগে থেকে অ্যাডমিশনের প্রস্তুতিটা কেমনে বা নিবা? কারণ আমাদের খ ইউনিটে তো বাংলা ইংলিশ জিকে এর প্রশ্নগুলো আসে আমাদের। আমি যেটা করেছিলাম, আমি বাংলা ইংলিশকে অবহেলা করিনি একাডেমিকে, পাঠ্য বই পড়েছিলাম, ভালোভাবে পড়েছিলাম, কিন্তু ওই 3 মাসের ভেতরেই আমার সব প্রস্তুতিটা নেওয়া হয়েছিল, শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ্য বই পড়া আর জিকের প্রস্তুতিটা তো সম্পূর্ণ 3 মাসের ভেতরেই নেওয়া হয়েছে। তার মানে 3 মাস পরেই বিশ্ববিদ্যালয়ে ভালো করা যায় নাকি? জি, জি ভাইয়া, আমি এটাই মনে করি। আচ্ছা, ঠিক আছে। তোমরা, তোমার কাছে একজন এখানে একটা প্রশ্ন করছে যে ভাই আপনার ইংরেজি টেক্সট বইয়ের একটা ছবি দেওয়া হয়েছিল পেজে, আপনি কলেজ লাইফ থেকে এভাবে দাগিয়ে পড়েছেন নাকি অ্যাডমিশন টাইমে শুধু বইটা এভাবে পড়েছেন? না না, আমার কলেজ লাইফ থেকে এতটা মানে গভীরে পড়া ছিল না। কলেজ লাইফে আমার মোটামুটি যেমন স্পেলিং আর হচ্ছে বিভিন্ন যে ভোক্যাবস গুলো আছে ওগুলো পড়া ছিল। অ্যাডমিশন টাইমে বাকিগুলো হচ্ছে বাকি ভাই ওরকম করে বোর্ডে দাগাইয়ে দাগাইয়ে দিত এখানে, আর আমি ওখান থেকে রুমে বসে আর কি করতাম। পুরাপুরি আমি সবকিছু একাডেমিকে করিনি, অ্যাডমিশন একাডেমিক দুটা মিলে বইয়ের চেহারা ওরকম হয়ে গেছে আলটিমেটলি। আচ্ছা, ঠিক আছে। আহ সাগর, এখানে একজন প্রশ্ন করছে যে সেন্টেন্স মেকিং এ কি স্কুল অফ এক্সেলেন্সে যেগুলো করানো হয় সেগুলো পড়লে হবে না, আলাদা করে সেন্টেন্স মেকিং প্রয়োজন আছে? আচ্ছা, আলাদা করে সেন্টেন্স মেকিং এর তো প্রয়োজন নাই তোমাকে তো। সেন্টেন্স মেকিং এ তুমি বিগত সালের যে প্রশ্নগুলো আসছে তুমি দেখো, যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের টেক্সট বই কেন্দ্রিক আসছে। আর এমন কোনো ওয়ার্ড তোমাকে দিবে না যে 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 ওয়ার্ডটা তুমি জানো না, আর এমন কোনো প্যারাগ্রাফও দিবে না যে টপিকে তোমার কোনো ধারণা নাই। মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়েই ফেলো যে ভাই আমি কমন পাবো কি পাবো না, যে আমি ভাই আমাকে পরীক্ষার হলে ওটা আসবে কি আসবে না, এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমাকে যা পড়ানো হবে, যতটুকু তোমার জন্য প্রয়োজন ততটুকুই পড়ানো হবে, আর এর ভেতরেই প্রশ্ন আসবে। তা না হলে আমরা কিভাবে চান্স পাইলাম? আমাদের যদি মানে বাইরে থেকে যদি প্রশ্ন আসতো, আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, তাই না? খুব সিম্পল বিষয়। তো এই টেনশনটা মাথা থেকে ঝেড়ে ফেলো যে কমন পাবো কি পাবো না। তোমাকে যা পড়াচ্ছে, যেভাবে পড়াচ্ছে, যে গাইডলাইন অনুযায়ী তোমাকে চলতে বলতেছে, তুমি সে পর্যন্ত চলো, ইনশাল্লাহ তোমার সফলতা পাবা। আরেকটা প্রশ্ন করেছে সাগর ভাইয়া, যারা এমন ভার্সিটি টার্গেট করেছে যেখানে রিটেন পার্ট নেই, তারা কি আহ আপনাদের ব্যাচের সাথে রিটেন প্রিপারেশন নিবে? আচ্ছা, রিটেন পার্ট নিতে ঢাবি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে ঢাবি, সবগুলোতে, জগন্নাথ আর খুলনাতে খুলনাতে রিটেন বাদে, আছে আর কি, হ্যাঁ তিনটা। রিটেন আছে, আর বাকিগুলোতে রিটেন নেই। তো তোমার তো এমসিকিউ তো পড়তে হবে নাকি? এমসিকিউ পড়ার জন্য হলো তো কোর্সে আসতে হবে, আর আমাদের এই কোর্সটা তো শুধু রিটেন কোর্স না, মানে পূর্ণাঙ্গ একটা কোর্স। তুমি রিটেন প্রস্তুতি নাও বা এমসিকিউ প্রস্তুতি প্রস্তুতি নাও, যেটাই নাও না কেন, তোমার সবকিছুর জন্য হইলো এই কোর্সে তোমার থাকা প্রয়োজন। ঠিক আছে? এই যে মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি জগন্নাথে পড়বো, আমার কি চবির প্রশ্ন বিশ্লেষণ লাগবে কিনা, বা আমি জাহাঙ্গীরনগরে পড়বো, আমি কি ঢাবির প্রস্তুতি নিব কিনা, প্রশ্নটা হচ্ছে এরকম ছিল তোমার। তো আসলে এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আগে। সব বিশ্ববিদ্যালয়ে তুমি প্রশ্ন বিশ্লেষণ করবা, দেখবা ঘুরিয়ে ফিরে কয়েকটা টপিক থেকেই প্রশ্ন আসে। তুমি ওই টপিক গুলো ভালোভাবে পড়ো,
এর বাইরে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো তোমাকে ক্লাসে করানো হবে, ডাইজেস্টটা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। মানে এত প্রেশার নেওয়া যাবে না, অ্যাডমিশন লাইফটাতে খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, একজন এখানে প্রশ্ন করেছে যে আহ, তাকে নাকি একজন বলেছে 2-3 মাসে রিটেন কখনোই ভালো করা সম্ভব না। আচ্ছা আচ্ছা, এটা কি আসলে সম্ভব কিনা? তোমাকে আমি তো একটু আগে বললাম যে একটা জিনিস ডেভেলপ করতে হলে মিনিমাম 30 দিন তার পিছনে সময় ব্যয় ব্যয় করতে হবে তোমার। তো তোমার কাছে 3 মাস সময় আছে, তুমি 30 দিন রিডিং পড়ো, তারপরে তুমি আমার সাথে এসে যোগাযোগ করবে যে ভাই আমার রিডিং ডেভেলপ হয়নি। তুমি অর্থ বুঝে বুঝে, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝে বুঝে তুমি রিডিং পড়ার চেষ্টা করো। আগে রিডিং পড়বা, মানে কোনো কিছু না পড়ে লিখতে যাবা না, ঠিক আছে? আগে রিডিং পড়বা, তারপরে লিখো, রিডিং পড়ো তারপরে লিখো, আস্তে আস্তে ডেভেলপ হবে, অবশ্যই পারবা। তানজিয়া, তোমাকে একজন একটা প্রশ্ন করেছে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিভাবে পড়া উচিত, এটা কি মান্থলি কিনতে হবে নাকি পিডিএফ থেকে পড়লেও হবে? তুমি আসলে কিভাবে পড়েছিলে? ভাইয়া আমি কিনেই পড়েছিলাম, আমাদের আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাসও নেওয়া হয়েছিল। আর সাকিব শাহরিয়ার ভাইয়া আমাদেরকে দাগিয়ে দিয়েছিলেন পিডিএফ দিয়ে কোনগুলো ইম্পর্ট্যান্ট। তো আমি মোটামুটি প্রায় সবই পড়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স এর, আর ফোকাস করেছিলাম ভাইয়া যেগুলো দাগিয়ে দিয়েছিলেন ওগুলোতে। ওকে। বিরোচন অংশ নিয়ে তোমাকে অনেকে প্রশ্ন করছে যে আপু, বিরোচন অংশগুলো আপনি কিভাবে প্রস্তুতি নিতেন? স্কুল অফ এক্সেলেন্স যে পিডিএফ দিত সেগুলো পড়েছেন, না এর বাইরে কোথা থেকে পড়তেন? হ্যাঁ, যে পিডিএফ গুলো দিয়েছিল ওগুলো প্রিন্ট করে নিয়েছিলাম। ও তো বললাম না, আমি ক্লাসের পড়ার পাশাপাশি সবসময় নিয়মিত বিরোচন অংশটা পড়তাম। রাতের বেলা আমি সবসময় আধা ঘন্টা বিরোচন অংশের জন্য রাখতাম, বারবার পড়তাম বারবার পড়তাম। ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি যে প্রশ্নগুলো স্টুডেন্ট আমাদেরকে করেছে, আমরা সকল প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আহ আচ্ছা, আরো কয়েকজন মনে হয় কি প্রশ্ন করতেছে। ওকে, ওকে, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সবার কাছ থেকেই একবারে একটু শেষ পর্যায়ে শুনবো। এই নাম হলো সাকিব, তুমি মনে হয় আমাদের সাথে আছো। আমরা সাকিবের কাছ থেকেই শুরু করি। সাকিব, অ্যাডমিশন নিয়ে তো শিক্ষার্থীদের আসলে আমরা যতই আলোচনা করি, সেটা ক্লাসে হোক, গাইডলাইন সেশন হোক, বা যতই আশ্বস্ত করার চেষ্টা করি, তারপরেও কেন জানি শিক্ষার্থীরা দিন শেষে ওই বিশ্বাসটা আসলে মানে রাখতে পারে না। হয়তোবা আমরা সবকিছুই বলতেছি, হঠাৎ করে আরেক জায়গায় আরেকজন বলে ফেললো, সে সেদিকে ঠাস করে আবার দৌড় মারতেছে। অর্থাৎ একটা জায়গায় বিশ্বাস স্থাপন করার যে মানসিকতা, এটা আসলে শিক্ষার্থীদের থাকে না। তো একদমই শেষ, মানে তুমি খুবই অল্প কথায় যদি ওদেরকে কোনো পরামর্শ দিতে চাও। যে কোনো একটা জায়গায় বিশ্বাস স্থাপন করতে হবে। আর আমার মনে হয় যে স্কুল অফ এক্সিলেন্সে বিশ্বাস স্থাপন করার অনেক কারণ আছে। প্লাস হচ্ছে এই একটা প্ল্যাটফর্মে যদি কেউ নিয়মিত ভালোভাবে একটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। আর আমার মতে যে মানে একটা মানুষের বই চুজ করার ক্ষেত্রেও অনেকগুলো বই দেখতে পারে সে। হ্যাঁ, দেখার পরে হচ্ছে সে যে কোনো একটাকে চুজ করে, যে কোনো একটাকে বিশ্বাস করে তার ফার্স্ট টু লাস্ট অবশ্যই পড়া লাগবে। আহ এটাই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ সাকিব। আতিক, তুমি যদি ওদেরকে একটু শেষ পর্যায়ে কোনো পরামর্শ দাও তোমার পক্ষ থেকে। আসলে আমার অ্যাডমিশনের শুরুটাই মূলত অফলাইন কোচিং এ দুইটা দুইটা অফলাইন কোচিং এ যুক্ত ছিলাম। আর এছাড়াও এছাড়াও আরো দুইটা কোচিং এ যুক্ত ছিলাম। মানে এক মাস পরে দেখতে পারলাম যে আমি আসলে কোনোটাই ভালো মতো কন্টিনিউ করতে পারতেছি না। তখন ঘরে বসে দেখলাম যে আমি ঘরে বসে যেটা পাচ্ছি তার জন্য আমি কেন বাইরে যাব, আমার সময়টা এখানে আমি নষ্ট করবো। হুম হুম সেক্ষেত্রে হুম। আমি বলবো যে অ্যাডমিশনের শুরুতে সবার আগে একজন মেন্টর সিলেক্ট করা বেশি ইম্পর্টেন্ট, যে আমি কাদের কাছে থাকবো। তুমি সবার মতো আমারও টেন্ডেন্সি ছিল যে আমি যতগুলা প্রতিষ্ঠানে যুক্ত থাকতে পারবো, যত বেশি প্রতিষ্ঠানে যুক্ত থাকবে তত বেশি ভালো হয়তো হবে। আমার এই ফ্রেন্ড এই কোচিং এ আছে, এই কোচিং এ আছে, আমি নাই, তার মানে আমি পিছিয়ে যাচ্ছি। এরকম মেন্টালিটি অবশ্যই পরিহার করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে একটা আহ, বললাম যে যেটা মেন্টর সিলেক্ট করতে হবে, যে আমি এদের গাইডলাইনে থাকবো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। তারা ভুল বলুক সঠিক বলুক, তাদের গাইডলাইন চলতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা বিষয়, যে বইয়ের বিষয়টা বলা হয়েছে এর আগেও অনেকে বলছে বিষয়টা, যে বই বই যে কোনো একটা বই পড়তে হবে। বিভিন্ন প্রকাশনীর বই পড়লে আসলে কখনোই সেইভাবে সম্পূর্ণ শেষ করা সম্ভব না, এই সবকিছু এলোমেলো হয়ে যায়, এই আর কি। ধন্যবাদ আতিক। তানজিহা, তুমি যদি একদমই শেষ আহ, তাদের কোনো পরামর্শ দাও তোমার পক্ষ থেকে।
আচ্ছা, আমি পড়ার ব্যাপারে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে তোমরা উইকলি টেস্ট, মান্থলি টেস্ট এগুলোকে বেশি সিরিয়াসলি নিবা। কারণ উইকলি টেস্টকে কেন্দ্র করে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পুরো সপ্তাহের পড়াটাই কভার হয়ে যাবে। তাই এগুলো নিয়ে ফাঁকিবাজি করা যাবে না পরীক্ষাগুলো নিয়ে। আর কনসিস্টেন্সি মেনটেন করবা, এই 3 মাস 100% দিবা। আর একজন দেখি বারবার বলছে যে ওর ওভার থিঙ্কিং এর সমস্যা হচ্ছে। এই বিষয়টা নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওভার ফ্যান্টাসাইজ করিও না কোনো কিছুকে। যেমন যেটার যে গুরুত্ব সেটাই দাও, অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আল্লাহর কাছে সাহায্য চাবা বেশি বেশি, আর দোয়া করবা যেন যেটা তোমার জন্য কল্যাণকর আল্লাহ সেখানে নিয়ে যান। তাহলে ওভার থিঙ্কিং, এই মানসিক চাপ এগুলো যথেষ্ট নিয়ন্ত্রণে থাকবে। ধন্যবাদ। একজন একটা প্রশ্ন বারবারই করতেছে এসএসসি এসএসসি রেজাল্ট নিয়ে। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এসএসসি এসএসসি রেজাল্ট খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়েও নাম্বার কাউন্ট হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে মানে দেখো ব্যাপারটা তো তোমাদেরকে বললাম যে যে ফার্স্ট হয় সে 80 থেকে 85% নাম্বার পায়। এখন সাপোজ মনে করো তার হলো যে যে ফার্স্ট হচ্ছে তার AA+, দুইটাতে 20 আছে আর কি, তার মানে সে পাইলো 80, আর ওইদিকে 20-এর কারণে সে হলো 100। এখন তোমার মনে করো দুইটাতে A+ নাই, তোমার হলো যে ন্যূনতম আবেদন করার যোগ্যতা আছে, অর্থাৎ 7 পয়েন্ট লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এভারেজ বিশ্ববিদ্যালয়গুলোতে 7 পয়েন্ট লাগে। তো তোমার ন্যূনতম আবেদনের যোগ্যতা আছে। তো সেই ক্ষেত্রে মনে করো যে 2 দিয়ে তো গুণ হয়, তাই না? তো 7 × 2 = 14 আছে তোমার, অর্থাৎ তুমি তার থেকে 6 পয়েন্ট পিছায় আছো। এখন যে 100 পাইছে, সাপোজ মনে করো 80 এবং 20-এ 100 পাইছে, তাহলে তুমি 106 পাও। অর্থাৎ ও এমসিকিউতে 80 পাইছে, তুমি ওখানে 86 পাও। তো পাইলে তো তুমি মানে তুমি তারপরে 15টা মার্কস ছাড়তে পারতেছো বিশ্ববিদ্যালয়ে। আমি তো সেটাই বললাম যে তোমাদের 100% নাম্বার তো কেউই পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ে এগুলো, তো সেখানে এমসিকিউ তুমি একটু ভালো করো। ভালো করলেই ভালো করার তো সম্ভাবনা আছে, কারণ তোমার রেজাল্ট খারাপ এইটা তো বিশ্ববিদ্যালয়ে যখন তুমি এমসিকিউ পরীক্ষা দিচ্ছ তখন তো কেউ তোমাকে জিজ্ঞাসা করতেছে না, এই তোর তো এসএসসি তে 3.50, তারপরে এইচএসসি তে 3 পয়েন্ট, তো তোর পক্ষে তো বিশ্ববিদ্যালয় সম্ভব না, অতএব তুই এমসিকিউ কম দাগা, এটা তো তোমাকে কেউ পাশ থেকে কেউ বারবার বলতেছে না। তাহলে তুমি কেন তোমার মাথার ভিতরে ইনপুট দিচ্ছ? তুমি নিজেই তো তোমার সব থেকে বড় ক্ষতি করতেছো রে ভাই। তুমি তো বারবার তোমারে বলতেছো আমার রেজাল্ট খারাপ, আমার রেজাল্ট খারাপ, আমার পক্ষে সম্ভব না। ওই যে তানজিও যেটা বললো যে একজন বারবারই মানে মেসেজ মানে এখানে মেসেজ করতেছে, ইন্টারেস্টিং, তার মেসেজটা শোনো। সে লিখছে, ভাইয়া আমাদের অনেকেরই একটা সমস্যা হলো ওভার থিঙ্কিং, এবং এটার জন্য আমি ফার্স্ট টাইমেও চান্স পাইনি, এবং ইংরেজি ভীতি, এখন কি করব? তো তুমি তো ভাই এখনো ইংরেজি নিয়ে ওভার থিঙ্কিং করতেছো রে ভাই। এখন যেটার কারণে তোমার ফার্স্ট টাইম চান্স হয় না, সেকেন্ড টাইমও তোমার ঠিক সেই কারণে আর চান্স হবে না। অতএব এত ভয় ভীতি এগুলো বাদ দাও। যেই ভয় ভীতি তোমার জন্য ক্ষতিকর সেই ভয় ভীতি তুমি কেন করতে চাও? হ্যাঁ, যদি এটা লাভবান হয় যে না আমি ভয় যদি যত বেশি পাবো, যত বেশি হতাশ হব, যত বেশি ওভার থিঙ্কিং করবো, এত বেশি করলে বিশ্ববিদ্যালয়ে তুমি ফার্স্ট হইতে পারবা। কেউ কি এ কথা বলছে একবারও এই পুরো সেশনে? যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে হলে একটাই সূত্র, তোমাকে বেশি ওভার থিঙ্কিং করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে হলে তোমাকে একটাই সূত্র, তোমাকে আরো বেশি ভয় পাইতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রথম হতে হলে তোমার একটাই সূত্র, তোমাকে মানে সব থেকে বেশি বেশি মানে নিজেকে বলতে হবে যে না আমি কিছুই পারি না, তাইলে তুমি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে পারবে। এটা কেউ কি একবারও বলছে? সবাই একটাই কথা বলছে যে এসব ভাই বাদ দাও, রিল্যাক্স থাকো, যেভাবে আমরা পড়াচ্ছি সেভাবে পড়াশোনা করতে থাকো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলেই খুব সহজ, এখানে যারাই আছে সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া। তো তারা একটাই কথা বলবে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলেই অনেক সহজ, প্রিসাইজলি মানে নিয়মতান্ত্রিক ভাবে অল্প কিছু পড়াশোনা করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। বেশি পড়তে গেলে কিন্তু চান্স অনিশ্চিত হয়ে যায়, কারণ বেশি পড়তে গেলে তুমি কনফিউজড হয়ে যাবা, যতই পড়িবে ততই ভুলিবে, ঠিক আছে? অতএব কম পড়বা, মনে রাখার চেষ্টা করবা। সো এই কম পড়াটার আবার একটু ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, আসনাদ একটা খুব কথা বলে যে আমরা সবকিছুর কিছু কিছু পড়বো, কিন্তু কিছু কিছুর সবকিছুই পড়বো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমরা শেষ পর্যায়ে আমাদের আরো তিনজনের কথা বাকি আছে। শেয়ার, তুমি যদি শেষ মুহূর্তে ওদের জন্য কিছু বলো আর কি, তোমার কোনো পরামর্শ। কনসিস্টেন্সি ধরে রাখা আসলে সবচেয়ে বড় ইস্যু এখানে। আমাদের দেখা যায় কি আমাদের 10টা পির থাকে, 12টা বই থাকে, 8-10 দিন ক্লাস করার পরে আমরা আবার অন্য কোর্সে চলে যাই, অন্য বই কিনি। 5টা হুন্ডা 10টা আসলে একটা গাড়ির ড্রাইভার একজনই থাকে, তুমি যখন ড্রাইভার বারবার চেঞ্জ করবা, কয়েকজনের ড্রাইভার সিটে বসাবো, তখন আসলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। মধু যে একটা কথা বলতেন আমাদের ক্লাসে, অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনটা বাদ দেওয়া, কোনটা না পড়া সেটা চুজ করা। কোনটা পড়তে হবে না আগে সেটা সিলেক্ট করবা, যেটা পড়তে হবে না এটা বাদ। তো তুমি যদি সব পড়তে যাও তাহলে তো তোমার গাড়ির নিচে পড়বেই। কনসিস্টেন্সি ধরে রাখবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা, আত্মবিশ্বাস রাখবা, ইনশাল্লাহ তোমার চান্স হবে। তোমরা তোমার কোনো বিশেষ পরামর্শ যদি থাকে। বিশেষ পরামর্শের মধ্যে অলরেডি 2টা টপিক বলে দিয়েছে সালমান।
সেটা হলো কনসিস্টেন্সি। এই যে এখানে দেখো তুমি আজকে ওই কয়জন পার্টিসিপেন্টস আছে এখানে তুমি নোটিশ করে দেখো। এরপরে হয়তো কোর্সে স্টুডেন্ট আরো বাড়বে, তখন অনেক থাকবে, কিন্তু দেখবা শুরুর 1 সপ্তাহ থেকে 1 মাস এক গাদা স্টুডেন্ট ক্লাস করে। 1 মাস পার হবে, এরপরে দেখবা ধাম করে অর্ধেক নাই। এই অর্ধেকের জীবনে চান্স হবে না, জীবনেও চান্স হবে না। এইটার জন্য কনসিস্টেন্সির কথা তোমাদের যেখানেই পড়ো না কেন বারবার বলবে যে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি। কারণ শেষ পর্যন্ত একটা জিনিসে ফোকাস করে যারা শেষ পর্যন্ত লেগে থাকে, সারা বছর পরীক্ষায় ভালো করুক না করুক, ও একটা জিনিসে যে ফোকাস করে থাকবে, ওর দিন শেষে কিছু না কিছু একটা হবে। সবচেয়ে ভালো না হোক, কিছু না কিছু একটা হবেই। তার জন্য কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা তোমরা অনেকে বলো যে আমি ইংলিশে ভালো পারি না, জিকে তে ভালো পারি না, যেমন তানজিয়া বলতেছিল ওর জিকে নিয়ে ভয় ছিল। এখন ও যদি বারবার বলতো যে আমি জিকে তে ভয় পাই, আমি তো সায়েন্স থেকে আসছি, জিকে তে ভয় পাই, জিকে পারি না, ও যদি এই চিন্তা করে থেকে থাকতো, তাহলে কিন্তু ও জীবনেও চট্টগ্রামে প্রথম হইতো না, ঢাবিতে কিন্তু পঞ্চম হইতো না। কিন্তু ও কিন্তু সেটা করেনি, ও পড়েছে। তোমরা এখন যারা বারবার বলতেছো আমি ইংলিশে ভয় পাই, এখন তোমরা নিজেকে প্রশ্ন করো যে তুমি বাংলা কতক্ষণ পড়ো, আর ওই যে সাবজেক্টটাকে ভয় পাও ওইটা কতক্ষণ পড়ো। নিজেকেই প্রশ্ন করো, দেখো তুমি যে সাবজেক্টটাতে ভয় পাও ওইটা তুমি আলটিমেটলি পড়োই না। তার কারণেই তোমার ওখানে যত ভয় ওই জায়গায় জমেছে। আর একটা জিনিস যে কঠিন টপিক, ভাইয়া এই টপিকটা আমার মাথার মধ্যে একদমই যায় না। তুমি এই ক্ষেত্রে একটা জিনিস করতে পারো, যেমন ধরো আমি একাডেমিকের একটা কথা বলি। এইচএসসি পরীক্ষার পরে আমাদের বড় বোন ছিল হচ্ছে তোমাদের এর আগের বছর তৃতীয় হওয়া হচ্ছে মিপ্তা আপু। মিপ্তা আপুকে মেসেজ দিলাম যে আপু তাহলে একাডেমিকে আমার এই অবস্থা, আইসিটির যে 5 নাম্বার চ্যাপ্টারটা আমি একদমই পারছি না, এখন কি করব। আপু বোর্ডে টপ করা মানুষ, আপু বলতেছে যে ওই চ্যাপ্টার কিন্তু আমি স্কিপ করেছি, কিন্তু তার পরিবর্তে কি করেছি, বাকি যে 4টা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের কোথাও কোনো কিছু, এমনকি একটা সিঙ্গেল ওয়ার্ডও আমি কিন্তু বাদ দিইনি। অর্থাৎ ওই 4টা থেকে আসলে আমি যাতে সম্পূর্ণ অ্যান্সার করতে পারি এরকম ভাবেই প্রিপারেশন নিয়েছি। এই কথা শুনে আমি সেম কাজ করেছি, একটা চ্যাপ্টার স্কিপ করেছি ঠিকই, কিন্তু বাকিগুলো এমন ভাবে পড়েছি যাতে ওগুলা থেকে আসলে পারে আমার মিস না যায়। তেমনই তোমার ক্ষেত্রেও যদি কোনো টপিক এমন হয় যে এত কঠিন তুমি পারতেছো না, অন্তত তোমার মাথা ক্যাচ করতে পারছে না, তাহলে ওই টপিকটা নিয়ে অত ভাবার দরকার নাই, জাস্ট বেসিকটা ক্লিয়ার করবা ওই টপিকের। আর বাকি যে টপিকগুলো আছে ওগুলো এমন ভাবে পড়ো যে কঠিনটা থেকে পারলা না, কিন্তু ওই বাকি যেগুলো পড়বা ওগুলো থেকে যাতে পারো। এভাবে পড়ো, ইনশাল্লাহ তোমার সফলতা আসবে। স্যার, 1 মিনিট। আচ্ছা এখানে, হ্যাঁ বলো। আম, যারা সেকেন্ড টাইমার আসো এবার এসইতে ব্যাচে, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের রাবির আইনে এবার যারা চান্স পেয়েছে, মানে আমার সাথে যাদের কথা হয়েছে আমি ম্যাক্সিমাই দেখেছি, মানে সবাই সেকেন্ড টাইমার। খুবই হাতে গোনা কয়েকজন যারা ফার্স্ট টাইমার ছিল। যারা খুবই হতাশ, তারা হতাশ হওয়ার কোনো কিছু নেই। তোমরা সঠিক গাইডলাইন মেনে, আবার অনেকে প্রশ্ন করতেছো যে হচ্ছে আমি 3 মাস, আমি তো আগে কখনো প্রিপারেশন নিইনি, ফার্স্ট ইয়ার থেকে আমার প্রিপারেশন ছিল না, আমার প্রিপারেশন ভালো না। তুমি যদি সঠিক গাইডলাইন মেনে 3 মাস, বেশি না, জাস্ট 3 মাস যদি পরিশ্রম করতে পারো, তুমি রাবিতে অনেক ভালো, রাবি না যেখানে সেকেন্ড টাইমার আছে, সেকেন্ড টাইম আছে সেগুলোতে অনেক ভালো করার সক্ষমতা তুমি রাখো। আর এখানে মেইন টপিক হচ্ছে যে জাস্ট 3 মাস সঠিক গাইডলাইন। দেখবা যে অনেকে অনেক পড়াশোনা করে বাট কোথাও চান্স হয় না, কারণ কি তারা সঠিক গাইডলাইনে পড়াশোনাটা আসলে কন্টিনিউ করতে পারে না। এটা তোমাদের জন্য। আর তোমরা অনেকে ওভার থিঙ্কিং করো, টেনশন করো। ভাই, যে টাইম টেনশন করো সেই টাইমটাতে পড়ার টেবিলে দাও, সেটা তোমার জন্য বেশি ভালো হবে। আর একটা জিনিস মনে রাখবা, এই যে যারা এখানে আছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সবাই কিন্তু রক্তে মাংসে মানুষ। তুমিও রক্তে মাংসে মানুষ, তারা যদি পারে তুমি কেন পারবা না? আমি এই যেটা সবসময় নিজের ভেতরে রাখতাম। আমার এখনো মনে আছে যে আমি একদিন মাঠের মধ্যে বসে পড়তেছিলাম, এসওই ডাইজেস্ট আমার হাতে ছিল। অপর পেজে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, সেবার সাগর ভাইদের ছবি ছিল, তারপরে তাপুদের ছবি ছিল। আমি তাদের ছবির দিকে তাকিয়ে ভাবতেছিলাম, এরা তো আমার মতোই মানুষ, তাহলে তারা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই জেদটা নিজের ভেতরে তুমি ধরে রাখো, আর সঠিক গাইডলাইন পরিশ্রম করো। দেখবা ঠিক 4 মাস পরে তুমি বাংলাদেশের স্বনামধন্য কোনো ভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা ভালো একটা পজিশন গেইন করতে পারছো। এতটুকু। না ঠিক, সমস্যা তো অন্য জায়গায়। সমস্যা হলো যে আমাদের তো টেনশন করতে ভাল লাগে, ঘন্টার পর ঘন্টা টেনশন করতে ভাল লাগে, কিন্তু পড়তে তো ভাল লাগে না। টেনশন করতে অনেক মজা লাগে আর একটা কিন্তু বিষয় আছে যে এটা না বললেই নয়, তুমি অফলাইনে যে কোচিং এ যাবা, তারা তোমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করবে, মনে হবে যে এই কোচিংটাই বেস্ট। এই জন্যই প্রথমেই বলছি যে আগে একজনকে তোমার মেন্টর হিসেবে বা একটা প্রতিষ্ঠানকে তোমার মানে গাইডলাইনের মেইন হিসেবে তুমি সিলেক্ট করো, বা একটা ঠিক প্রতিষ্ঠানের আছে। উপর আস্থা রাখো। ধন্যবাদ আদিক। একজন এখানে অবশ্য বারবার একটা প্রশ্ন করতেছে যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সাম্প্রতিক সাম্প্রতিক এখন থেকে পড়াশোনা শুরু করো, এই সামনের মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কেনো। তোমার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক গুলো পড়ো। যেহেতু তুমি আমাদের পেইড ব্যাচে আসো, কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে। দেখো তোমাদের একটা প্রবলেম হলো, মানে
তোমরা সবকিছু আজকেই খেয়ে ফেলতে চাও, সবকিছু আজকেই জেনে ফেলতে চাও, আর কালকে থেকে মনে হয় যে তুমি আর পড়াশোনা করবে না। ব্যাপারটা তোমাদের এরকম, আসলে এরকমই হয়। যারা সবকিছু জানার চেষ্টা করে, ওরা সবকিছু জানার পরে কালকে থেকে আর পড়াশোনা করে না। তো এটা দয়া করে করো না। যখন যেটা যে জায়গায় প্রয়োজন সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে বলবো, সেভাবে তোমরা আগাবা। আশা করি সেভাবে আগালে তোমাদের ভালো হবে। এসএসসি রেজাল্ট নিয়ে অনেকেই বারবার প্রশ্ন করেছে, আমার খেলাধুলা সম্প্রতি খুব কঠিন লাগে, মনে থাকে না। সো এত মনে রাখার তোমার দরকার নেই ভাই। খেলাধুলা থেকে খুব, যেমন 26-এ সম্ভবত ওয়ার্ল্ড কাপ আছে ফুটবলের, সো সেটা কোথায় হবে জাস্ট এটা মনে রাখো। 100% এই প্রশ্নটা কমন আসবে। তারপরে হচ্ছে কয়টা দল অংশগ্রহণ করবে, এগুলো মনে রাখো রে ভাই। এর বাইরে থেকে খুব বেশি কিছু আসবে না। রিসেন্টলি যে খেলাধুলার কিছু থাকলে এগুলো আসবে, এগুলো এত বেশি কঠিন না। যাদের রেজাল্ট ভালোদের মাঝে কি করা, রেজাল্ট ভালো মাঝে তাদের কি আছে, যে প্রশ্নটা বুঝতে পারি নাই ভাইয়া, ভালো করে পড়ার পরে ভুলে যায়, এর জন্য কি করবা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ এরকম অনেক জিনিস আছে তুমি ভুলো নাই। আর অনলাইনে সুবিধা হচ্ছে এখানে ভিজুয়াল পড়াশোনা হয়, তো এটা মনে রাখা, এটা সব থেকে বা মানে ব্রেনে ক্যাপচার করাটা। হ্যাঁ, আর রেকর্ড ক্লাসটা বারবার করা যায়। অফলাইনে তো এই সুযোগটা সম্ভব না, কোনো অসুস্থতা বা কোনো ধরনের মনোযোগ ঘাটতি হলে তুমি ওই পার্টিকুলার টাইমটা স্কিপ হয়ে যাবে। কিন্তু অনলাইনে সুবিধা হচ্ছে তুমি বারবার ক্লাস করো, বারবার দেখো, বারবার রেকর্ড করো, বারবার পরীক্ষা দাও। রিটেক দেওয়ার সুযোগ রয়েছে আমাদের এখানে বারবার, যতবার ইচ্ছে, যতক্ষণ পর্যন্ত তুমি এই পরীক্ষায় 100% নাম্বার না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি রিটেক দাও, ক্লাস করো, রিটেক দাও, ক্লাস করো, তুমি লেগে থাকো রে ভাই। তোমার আর কাজ কি সারাদিন? মানে তুমি হতাশ হওয়ার তো কিছু নাই। যত বেশি হতাশ হবা তত বেশি ক্লাস করবা, যত বেশি দুশ্চিন্তা হবে তত বেশি পরীক্ষা দিবা। তাইলে তো তোমার হতাশার টাইম, মানে তোমরা হতাশ হওয়ার টাইমটা যে কখন পাও এটাই আমার মাথায় আসে না। মানে ওটার জন্য তো একটা নির্দিষ্ট সময় থাকা দরকার, যে না আমি এখন 1 ঘন্টা হতাশ হবো, 1 ঘন্টা আমি খুব দুশ্চিন্তার ভিতরে থাকবো। তো এইগুলা কখন যে তোমরা পাও। আর এই যে রুটিন নিয়ে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই ওর রুটিনের সাথে আমার মিলবে না, তার সাথে সাগরের মিলবে না, এখানে যারা টপার আছে কারো রুটিনের সাথে কারো রুটিন মিলবে না। এটা ডিপেন্ড করবে তোমার উপরে। যেমন তন্ময় একদিন গল্প করতে করতে বলতেছিল সারাদিন পড়ার পরে সন্ধ্যার সময় নাকি 2 গামলা ভাত খেয়ে ফেলতো। তো যেমন আমি কখনোই 2 গামলা ভাত খাই নাই ভাই, ওরা কেউই খায় নাই। স্বাস্থ্য দেখো এক একজনের কি অবস্থা। সম্ভব। হ্যাঁ, এটা অসম্ভব, যেটা বলতেছে ওর পক্ষে সম্ভবই না। সো মানে এক একজনের ক্যাপাসিটি এক এক রকম না ভাই। সবার সাথে তোমরা এই যে রুটিন, সেম রুটিন ফলো করতে যাও, ভাইয়া যে কলম দিয়ে লেখছো ওই কলম দিয়ে পরীক্ষা দিতে যাবো, ওই পাঞ্জাবি পরেই যাবো, ওই জুতা পরেই যাবো, তাহলে তো ঝামেলা ভাই। এভাবে তো তুমি পারবা না। ঠিক আছে? তো সাগর, সর্বশেষ তোর কাছে আসবো যে স্টুডেন্টের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আমার সর্বশেষ পরামর্শ চাই, সেটা হচ্ছে যাই করো নিয়মিত করবা। তুমি একদিন ধরো যে 10 ঘন্টা পড়লা, পরের দিন দেখা যায় শুয়ে পড়লা, কোন লাভ নাই কিন্তু। তুমি দরকার হলে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো, তাও নিয়মিত পড়ে যাও। ঠিক আছে? মানে একদিনে এত চাপ নেওয়ার দরকার নাই, আজকে অল্প পড়বো কালকে একটু কম পড়বো, এইভাবে পড়ার দরকার নাই। তোমাকে ক্লাসের রুটিন অনুযায়ী যেটুকু পড়ানো হচ্ছে তুমি সেটা দিনের পর দিনেই শেষ করো, ওই দিনই প্র্যাকটিস করো। কোনো কিছু না বুঝলে ডাউট সলভের প্রশ্ন করো, সেই দিনের উত্তর পেয়ে যাও। তো এইভাবে নিয়মিত পড়ে যাও, জাস্ট নিয়মিত রেগুলারিটি মেনটেন করে যাও, তোমার এটাই হলো অ্যাডমিশন লাইফে গুরুত্বপূর্ণ হবে। আর এই শর্ট সময়টা খুব টেকনিক্যালি কাজে লাগাও। আরেকটা বিষয় যে অ্যাডমিশন পিরিয়ডটা হচ্ছে একটা ম্যারাথন রেস। ঠিক আছে? স্প্রিন্ট রেস আর হচ্ছে ম্যারাথন রেসের পার্থক্য তো বুঝো। যেটা হচ্ছে ধরো হচ্ছে খুব ক্ষুদ্র সময়, যেটা 100 মিটারের যেটা রেস, সেটাকে বলে হচ্ছে মানে স্প্রিন্ট রেস টাইপের। আর যেটা খুব ধরো যে 10 কিলোমিটার 50 কিলোমিটার যে রেস গুলো হয়, ওটাকে বলে আমরা ম্যারাথন রেস। তো এটাকে একটা ম্যারাথন রেস হিসাবে নাও। ম্যারাথন রেসে তুমি যদি শুরুতেই ধরো যে খুব জোরে দৌড়াইলা, দেখবে 1 কিলো পরে তোমার কিন্তু একদম আর কিছু থাকবে না, শক্তি থাকবে না। ঠিক আছে? তো এটা একটা ম্যারাথন রেস, আস্তে আস্তে আগাও, ধীরে ধীরে আগাও, বাট রেগুলারলি। এটাই আমার তোমাদের প্রতি পরামর্শ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে তোমাদের মানে কথা বলার সুযোগ আমরা দিইনি, কারণ মোটামুটি যে আলোচনা হয়েছে ওভারঅল এই সেম কথাগুলো তোমরা অনেকে রিপিটেডলি আমাদেরকে জিজ্ঞাসা করবা যে ভাই কিভাবে পড়বো, কি পড়বো, ভোকাবস কোথা থেকে পড়বো, কোন বই পড়বো। তো আমরা সকল বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। তো সর্বশেষ আমি একটা বিষয় বলে শেষ করি, সেটা হলো যে যেমন গত কিছুদিন আগেও আমি হলো যে যখন অফিসে বসে বসে কাজ করতেছিলাম, তো তখন ভাবলাম যে আসলে আমি প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করি। তো দেখলাম যে এভারেজ 13 থেকে 14 বা 15 ঘন্টা প্রায় তোমাদের পেছনে আমাদের মানে সময় দিতে হয়। তোমাদের বিভিন্ন বিষয়ে সুবিধা অসুবিধা, ক্লাস মেইনটেন্স বা হাবিজাবি যা বিষয় আছে, বা যখন অফিসে আমি যখন এসে দেখি একটা মেন্টরের আগামীকালকে কোনো ক্লাস আছে, আমি দেখি যে সে আসছে, এসে সে তার স্লাইডটা তৈরি করতেছে, টেক্সট বুক পড়তেছে, বা বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্ত নিয়ে তার স্লাইডটা সেভাবে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছে, বা সে চিন্তা করতেছে একটা স্টুডেন্ট কোথায় কোথায় প্রশ্ন করতে পারে। তার মানে একটা ক্লাসে প্রিপারেশনের জন্য তার 6-7 ঘন্টা করে তার পিছনে পরিশ্রম করা লাগতেছে। এবং এটা টু বি অনেস্ট, এখানে 2জন মেন্টর আছে, তারা খুব ভালোভাবে জানে যে একটা ক্লাসের জন্য আসলে কি পরিমাণ পরিশ্রম করা লাগে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা যারা তোমাদেরকে পড়াচ্ছি আমাদের চেয়েও বেশি প্রিপারেশন পড়ার চেষ্টা করো, বা আমরা যে সময় তোমাদের পেছনে দিই তার থেকেও বেশি সময় তোমরা তোমাদের নিজেদেরকে দেওয়ার চেষ্টা করো। তাহলেই তুমি মূলত সবচেয়ে বেশি ভালো করতে পারবে। এবং একদম বলা যায় চোখ বুজে অন্ধর মতন আমাদের উপরে বিশ্বাস রাখো। আমরা তোমাদেরকে যেভাবে
এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত। যদি কেউ সত্যিকার অর্থে আমাদের সাথে থাকতে পারো, ডেফিনেটলি দেখবে যে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ থার্ড হচ্ছে, এটাই হবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে। এবং যারা আমাদের সাথে, মানে এটা পার্সেন্টেজ অনুযায়ী, যে 100% থাকবে আমাদের সাথে সে ফার্স্ট হবে, যে 80% থাকবে সে সেকেন্ড হবে, বা এইভাবে আর কি। যে যত পার্সেন্ট থাকবে দেখবা যে সত্যিকার অর্থেই সে আউটপুটটাও সে পরিমাণেই তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই জায়গাটাতে অবশ্যই পাবা। আর আরো একটা বিষয় সেটা হলো যে দেখো, চান্স পাওয়ার যেই তোমার সবাই এখানে আসছো হয়তো বা চান্স পাওয়ার জন্য। তো স্কুল অফ এক্সেলেন্স তোমার চান্স পাওয়ার কোনো নিশ্চয়তা কখনোই দিবে না। আমরা সবসময় বলি যে আমরা তোমাদেরকে শেখাইতে পারি সর্বোচ্চ। তো এরপরে আমাদের দায়িত্ব হলো তোমাকে শেখানো। আর চান্স পাওয়াটা একটা বাই প্রোডাক্ট। তো এই প্রাপ্তি নিয়ে কখনোই চিন্তা করবে না। আমাদের সব থেকে বড় জায়গা হলো প্রাপ্তি নিয়ে, যে আমার চান্স হবে কি না হবে। কিন্তু আমাকে যে পড়তে হবে ওই জায়গায় আসলে তোমার কোনো একদমই চিন্তা নাই। তুমি সারাদিন আসো আমার চান্স হবে কি না হবে, যে কোনো একটা জিনিস পড়তে বসছো যে এটা পড়লেই কি চান্স হবে, বা স্যার এতটুকু পড়লেই কি হবে। কিন্তু অতটুক শেষ করে আরো যে পড়ার দরকার সেটা নিয়ে তোমাদের একদমই কোনো মাথা ব্যথা নাই। তো এটা দয়া করে করতে যেও না। মানে চান্স পাওয়াটা একটা বাই প্রোডাক্ট। তুমি হলো পরিশ্রম করে যাও, চান্স অটোমেটিক্যালি তোমার হবে। এটা হবে না কেন? কারণ দেখো, যারা আজকে সেশনে ছিল তোমরা হয়তো ভাবতেছো না জানি অনেক বেশি মেধাবী শিক্ষার্থী, অনেক কিছু মনে হয় তারা জানে। বিষয়টা একদমই এরকম না। তারাও তোমাদের মতনই এরকম ছিল। অনেক প্রশ্ন তাদের মাথার ভিতরে ঘুরপাক খেয়েছে ওই সময়। কিন্তু তারা যেটা করেছে তারা হলো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ছিল। ফলে তারা আজকে এই জায়গায় আসতে পারছে। এবং তোমার পাশের বন্ধু যে ধারাবাহিক থাকবে সেই তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবে। এবং তুমি দিন শেষে তার গল্পগুলাই বলবে, তুমি বলবে যে হ্যাঁ অমুক অনেক মেরিটোরিয়াস, অনেক ভালো পড়াশোনা করছে, অনেক কিছু করছে। আসলে বাস্তবতা আসলে এরকম না। সে লেগেছিল, একটা জায়গায় ফোকাস ছিল, ফলে সে তার ফলাফল, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিশ্রম অনুযায়ী সে ফলাফল তাকে দিয়েছে। আর এই অ্যাডমিশনের পিরিয়ডে সৃষ্টিকর্তার সাথে সব থেকে বেশি সম্পর্ক রাখার চেষ্টা করবা। কারণ হলো যে দেখো, মানে দিন শেষে তুমি অনেক প্রিপারেশন নিলে কিন্তু পরীক্ষার হলে যাইতে গিয়ে তুমি একটা অ্যাক্সিডেন্ট করতে পারো। বা তুমি পরীক্ষার হলে হঠাৎ করে রোল নাম্বারটা ভুল পূরণ করে ফেলতে পারো ওএমআর এ, তো তোমার রিপিট ওএমআর নাও দিতে পারে। বা ওই যে আতিক যেটা ভুল করে ফেলেছে, 1 নম্বর প্রশ্ন উত্তর ভুল করে ফেলছে, আবার তার যার ফলে তার রিটেনে ফেল চলে আসছে। তো এরকম অনেকগুলো বিষয় থাকে। এই কারণে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক বৃদ্ধি এই অ্যাডমিশনের এই সময় এসে খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। এবং পিতামাতার সবসময় দোয়া চাওয়া আর কি। ঠিক আছে, সবসময় পিতামাতা যাদের আমাদের জীবিত আছে, বা তাদেরকে সবসময় বলা যে আমাদের আমাদের জন্য দোয়া করা। আবার সবসময় শুধু দোয়াই করলে হবে না, চেষ্টাও করতে হবে। কারণ শুধুমাত্র দোয়াতে আসলে কোনো কিছু হয় না, এটা মাথায় রাখবে। কারণ এখন মনে করো যে সাপোজ একটা রাস্তায় একটা গাড়ি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। এখন আমরা যদি সারা বাংলাদেশের মানুষ যদি দোয়া করি যে আল্লাহ এই গাড়িটা এখান থেকে সরাই ফেলো, তাইলে কি আল্লাহ ফেরেস্তা পাঠায় ওই গাড়ি ওখান থেকে সরাবে? কখনোই সরাবে না। আগে তোমাকে চেষ্টা করতে হবে, দেন দোয়া করতে, আল্লাহর উপর ভরসা করতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু দোয়া করলেই হবে না, বা দোয়া চাইলেই হবে না। তার জন্য অবশ্যই পরিশ্রম, চেষ্টা, সাধনা এই বিষয়গুলো করতে হবে। পিতামাতার কাছে দোয়া করতে হবে। এবং স্কুল অফ এক্সিলেন্সের প্রতিষ্ঠান যখন তোমাদের দায়িত্ব নিয়েছে, এই যারা তোমাদের আজকে সেশনে ছিল, যারা তারা যে ফলাফলগুলো করেছে তার থেকেও আরো ভালো ফলাফল তোমরা করো, এ প্রত্যাশায় আমরা তোমাদের কাছে করি। আগামীতে কোনো একটা সেশনে আবার তোমাদের সাথে এরকম দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।